ধারা লোকটির দিকে তাকাতেই প্রচণ্ড অবাক হয়। এটা তো দুপুরে দেখা হওয়া সেই লোক যে তাকে হেল্প করেছিল। সে বিস্মিত কণ্ঠে বলে, আপনি? ছেলেটি চুপ। সেও ধারার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অনিমা পেছন থেকে ধারার পিঠে হাত রেখে বলে, তোরা একে অপরকে চিনিস? ধারা উৎসাহ নিয়ে বলে, তোকে বলেছিলাম না, একটা ছেলে আমার অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিল, উনিই তো সে। অনিমা অবাক হলো কিছুটা, তারপর মুচকি হেসে বলল, তাহলে তো ভালোই, তোদের আর পরিচয় করে দিতে হবে না, চিনিসই যখন। ছেলেটি এতক্ষণ চুপ ছিল, এবার সে দাঁড়িয়ে বলল, হাই, আমি আয়মান তালুকদার। আমি ধারা ইসলাম। আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। ধারা লজ্জা মিশ্রিত হাসল। অনিমা তাড়া দিয়ে বলল, বাকি কথা পরে হবে, এবার একটু খাও ভাইয়া, খুব সামান্য আয়োজন করেছি আমরা। এসবের কি দরকার ছিল অনিমা? আমি এসেছিলাম খাবারটা দিতে। যদিও তোর রুমে এসে ভালোই হলো। মা কদিন ধরে বলছিল তুই কেমন রুমে থাকিস, কাদের সঙ্গে থাকিস, একটু দেখে আসতে। এবার মা শান্ত হবে। আসলে একলা একটা শহরে থাকিস, তাই চিন্তা করে খুবই। আমিও কাজের চাপে তেমন তোর খোঁজ রাখতে পারি না। মায়েরও বয়স হয়েছে, তোকে বোঝালেও তো আমাদের বাড়ি গিয়ে থাকবি না, কোনো হেল্পও নিবি না। তাও যদি কখনো কোনো প্রয়োজন পড়ে আমায় বলিস। আয়মান আমাদের বাকি দুজন রুমমেটের দিকে তাকিয়ে বলে, তোমরাও বলতে পারো, আমি তোমাদেরও বোনের নজরেই দেখি। মেয়েগুলোকে দেখলাম, মন খারাপ করলো। আমার প্রচণ্ড হাসি পেল। এরা ভেবেছিল কি আর হলো কি। মুখে ওড়না চেপে হাসছিলাম আমি। দেখে ফেলল আয়মান। ডিমের অমলেট মুখে তুলে বলল, এই যে মিস ধারা, হাসছেন কেন আপনি? আর অমলেটটা কে বানিয়েছে? আমার মুখ শুকিয়ে গেল। মনে হয় প্রচণ্ড খারাপ খেতে হয়েছে। মাথা নত করে বললাম, আমি বানিয়েছি। তাহলে তো পুরোটা খেতে হবে। অনেক টেস্টি হয়েছে, আই লাইক ইট। এবার কিছুটা নিশ্চিন্ত হলাম। অনিমা আয়মানের পাশে বসে বলল, আমাদের ধারা খুব ভালো রান্না করতে পারে ভাই, বিশেষ করে খিচুড়ি। তোমায় একদিন ওর হাতের খিচুড়ি করে খাওয়াবো। খাওয়া যায়, তবে এখানে না, তোরা রান্না করে আমার বাড়ি নিয়ে যাস। মা তোকে দেখতেও চেয়েছে, সবাই একসঙ্গে যাবি। এবার আমি আসছি। ঠিক আছে, চলো তোমায় এগিয়ে দিয়ে আসি। অনিমা আর আয়মান নিচে চলে যায়। আয়মান বলে, এই মেয়ের কথা তো আগে বলিসনি। ও নতুন এসেছে ভাই, খুব ভালো মনের, সবার সঙ্গে মিলেমিশে থাকে। তা বেশ, সবাই আসিস তাহলে, আমি যাচ্ছি। অনিমা হেলে দুলে ঘরে আসে। আয়মানের আনা খাবার অলরেডি ভাগাভাগি করে খাওয়া শুরু করে দিয়েছে। ধারা পাশেই দাঁড়িয়ে আছে। অনিমা গিয়েও যোগ দেয়। ধারাকে চুপ দেখে টেনে এনে পাশে বসায়, খেতে বলে। ধারা 2-3 লোকমা খাবার মুখে নিয়ে পাশের রুমে যায়। অনিমা খাওয়া শেষ করে আসে, ধারার সামনে বসে। ধারা প্রশ্ন করে, তোর ভাই তোকে তাদের বাসায় থাকতে বলে, তুই থাকিস না কেন? টাকা খরচ করে এখানে কেন থাকিস? আসলে ধারা, আমি চাই না কারো ওপর নির্ভর করে থাকতে, তাই আমায় বলা সত্ত্বেও যাই না, এবং কোনো আর্থিক সহায়তাও নেই না। আমি চাই নিজে কিছু করতে, নিজের পায়ে দাঁড়াতে। জানিস আয়মান ভাই কিন্তু অনেক বড় ব্যবসায়ী, লোকে এক নামে চেনে, অনেক পরোপকারী এবং সৎ একজন মানুষ। মনে কোনো অহংকার নেই, খুবই সাধারণ তার চলাফেরা। বেশ কিছু সমাজ কল্যাণ কাজের সঙ্গে জড়িত সে। আমায় সাহায্য করতে চেয়েছে বহুবার, কিন্তু আমি নেইনি। সে আমায় তার কোম্পানিতে চাকরি পর্যন্ত দিতে চেয়েছে মোটা মাইনের, কিন্তু আমি নেইনি, কারণ সেই যোগ্যতা আমার নেই। আমার মা বাবা গ্রামে থাকেন, অনেক কষ্ট করে আমায় পড়িয়েছেন। তাদের এই কষ্ট আমি মিথ্যা কাজে ব্যবহার করে তাদের পরিশ্রমের অপমান করতে চাই না। আমার যতটুকু সামর্থ্য ততটুকুতে সীমাবদ্ধ থাকতে চাই আমি। ধারা অনিমাকে জড়িয়ে ধরে বলে, সত্যিই তো অনেক ভালো অনি। যা হয়েছে হয়েছে, এবার শোন, নেক্সট ফ্রাইডেতে আমরা তালুকদার ভবনে যাব ফুফির সঙ্গে দেখা করতে। সেদিন আয়মান ভাইও বাড়িতেই থাকবে। তুই ভালো করে খিচুড়ি রান্না করবি কিন্তু।
আয়মান ভাই খিচুড়ি খুব পছন্দ করে, সঙ্গে ফুফিও। ধারা সামান্য হেসে বলে, ঠিক আছে, এবার চল ঘুমিয়ে পড়ি। পরদিন কলেজ যাওয়ার উদ্দেশ্যে অনিমার ধারা দাঁড়ায় রাস্তার পাশে। একটা খালি রিক্সাও নেই আজ। এদিকে কলেজেও দেরি হয়ে যাচ্ছে, কদিন বাদে পরীক্ষা, একটা ক্লাসও মিস করা যাবে না। ধারা বারবার হাত ঘড়ি দেখছে। অনিমা বিরক্তির সহিত তাকিয়ে দেখছে চারপাশে। হঠাৎ একটি গাড়ি এসে থামে তাদের সামনে। আয়মান গাড়ির কাঁচ খুলে বলে, রাস্তায় দাঁড়িয়ে আছিস গাড়ির জন্য নাকি? হ্যাঁ ভাই। আয়মান নিজের হাত ঘড়ি দেখে বলে, তোদের কলেজ টাইম তো প্রায় হয়ে গেছে, আর দেরি করলে ক্লাস মিস করতে হবে। আমার গাড়িতে দুজনের সিট আছে, তোমরা বসে পড়ো, ড্রপ করে দেই কলেজে। অনিমা দ্রুত পেছনের সিটে বসে। পাশে একজন লোক বসা। ধারা দাঁড়িয়ে থাকে। আয়মান পেছনে তাকাতে অনিমা চিৎকার করে ধারাকে বলে, এই ধারা, তাড়াতাড়ি বস, লেট হয়ে যাচ্ছে আমাদের। ধারা উপায় না পেয়ে আয়মানের পাশের সিটে বসে। গাড়ি চলতে শুরু করে। ড্রাইভ করছে আয়মান নিজেই। একটি নিচু জায়গায় গাড়ির চাকা পড়তে হেলে যায় সকলে। ধারা টাল সামলাতে না পেরে আয়মানের বুকের ওপর গিয়ে পড়ে। সিট বেল্ট লাগায়নি সে নার্ভাসের চোটে। কলেজে গিয়ে ধারার বেশ অন্যরকম লাগে সেদিন। আয়মানের শার্টে থাকা গ্রান বারবার পাচ্ছিল সে। পড়ায় মন বসছিল না কিছুতেই, আনচান করছিল মন। 3 ক্লাস করে বাড়ি ফেরে তারা। অনিমা এসে গোসলে যায়। ধারা খাটে বসে ম্যাগাজিন পড়ছিল। এমন সময় কল আসে অনিমার ফোনে। ধারা ফোনের স্ক্রিনে তাকাতেই দেখা আয়মান ভাই লেখা। আয়মান নামটি দেখে অদ্ভুত শিহরণ জাগে ধারার। অনিমাকে ডাকে সে। ফোন কলের বিষয়টি জানায়। বাথরুম থেকে অনিমা চিৎকার করে বলে, কল রিসিভ কর, গুরুত্বপূর্ণ কিছু হতে পারে। আমি বের হতে পারবো না। ইচ্ছা না থাকা সত্ত্বেও কল রিসিভ করে ধারা। কাপা গলা হ্যালো বলতে আয়মান বলে ওঠে, কে আপনি? অনিমা কোথায়? আমি ধারা, অনিমার রুমমেট। ও গোসল করছে, আমায় কল রিসিভ করতে বলল। ও, ভালো করেছেন। একটা দরকারে কল করেছিলাম। আমার গাড়িতে কিছু পেপারস পেয়েছি, কোনো নোটস। এটি মেবি আপনার বা অনিমার হবে। আমি আপনাদের হোস্টেল থেকে কিছুটা দূরে একটা কফি শপে এসেছি একটা মিটিং সেট করতে। তো আপনি যদি একটু এগিয়ে এসে পেপারসগুলো নিয়ে যেতেন। ধারা আমতা আমতা করে বলল, আমি এখন যাব? প্লিজ একটু এসে নিয়ে যান। বলেই কল কেটে দেয় আয়মান। ধারা পড়ে মহা মুশকিলে। এই ছেলে তাকে সাহায্য করেছে, এদিকে নোটস হারিয়েছ তারই। নোটস ছাড়া চলবে না। আয়মান রিকোয়েস্ট করার পরও না গেলে কেমন যেন দেখায়। মাথায় ওড়না মুড়িয়ে নিচে আসে ধারা। আয়মানের পাঠানো অ্যাড্রেসে পৌঁছে দীর্ঘশ্বাস ফেলে। এরপর কফি শপের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। চারপাশে চোখ বোলায়। অনেকে বসে আছেন সেখানে। ডান পাশে সিট থেকে আয়মান হাত উঁচিয়ে ধারাকে ইঙ্গিত দেয়। সেই অনুযায়ী যায় ধারা। একটি ফাঁকা টেবিলে বসে আছে আয়মান। ধারা বসতে বসতে বলে, আপনি তো বলেছিলেন কাজে এসেছেন এখানে, তাহলে আপনি একা কেন? আয়মান 2 কাপ কফি অর্ডার দিয়ে বলে, তারা মাত্রই চলে গেছে, আমিও যেতাম। আপনি আসবেন তাই অপেক্ষা করছি। এই ধরুন আপনাদের নোটস। ধারা হাতে নিয়ে ব্যাগে রাখে কাগজগুলো। এরপর বলে, এখন আমি আসি তাহলে। আয়মান ব্যতিব্যস্ত হয়ে বলে, একটু পরে যান প্লিজ, আমি কফি অর্ডার করেছি। সে পর্যন্ত ওয়েট করে যান। এসেছেনই যখন 1 কাপ কফি খেয়ে যান। উপায়ন্তর না পেয়ে আবারও বসে ধারা। কফি আসতে সময় লাগে বেশ কিছুটা। আয়মান ধারাকে তার নিজের সম্পর্কে, কেরিয়ার সম্পর্কে জিজ্ঞেস করে। ধারা অতি ভদ্রতার সহিত সব উত্তর দেয়। কফি নিয়ে আসা ওয়েটার। পা পিছলে ধারার হাতে এসে পড়ে কিছুটা কফি। ধারা মৃদু চিৎকার করে ওঠে। আয়মান তড়িঘড়ি ধারার হাত ধরে রুমাল দিয়ে কফি মুছতে থাকে। এদিকে ওয়েটারের দিকে কড়া দৃষ্টিতে তাকাতেই বারবার ক্ষমা চায় সে। ধারা নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, উনি হয়তো খেয়াল করেনি, আপনি প্লিজ কিছু বলবেন না ওনাকে। আমি ঠিক আছি, সামান্য একটুই পড়েছে। আয়মান আর কিছু বলে না লোকটিকে। কফির বিল পে করে দুজনে বাইরে আসে। আয়মান ধারাকে টেনে নিয়ে ওষুধের দোকানে যায়। এক প্রকার জোর করে হাতে ব্যান্ডেজ করে দেয়। তারপর নিজের গাড়ি দিয়ে হোস্টেলের সামনে ড্রপ করে দেয়। ধারা গাড়ি থেকে নামতেই আয়মান মুচকি এসে বলে, আপনি অনেক দয়ালু এবং ভালো মনের। ধারাও কিঞ্চিত হেসে বলে, আপনিও।
দুদিন পর রাতে প্রাইভেট পড়িয়ে বাড়ি ফিরছিল ধারা। রাত বাজে তখন 9টা। একা রাস্তা দিয়ে হাঁটছিল ধারা। আজ পড়াতে পড়াতে অনেক দেরি হয়ে গেছে। ছাত্রের কাল পরীক্ষা, তাই সব পড়া কমপ্লিট করিয়ে আসতে হলো তার। রাস্তা প্রায় ফাঁকা তখন। এ রাস্তা সন্ধ্যা হলে কেমন নির্জীব হয়ে যায়। ছোট্ট ফোনের টর্চ জ্বালিয়ে হাঁটছিল সে, মনে অজানা ভয়। কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে 6-7 জন বখাটে ছেলে। এই ছেলেরা আগেও তাকে বিরক্ত করেছে। প্রতিবার অনিমা বাঁচিয়েছে তেজ দেখিয়ে। আজ সে একা, তার মধ্যে বেশ রাত, শুনশান রাস্তা। মাথার ঘুমটা আরও টেনে দূর দূর বুক নিয়ে হাঁটে সে। ছেলেগুলোর কাছাকাছি যেতে একজন এসে সামনে দাঁড়ায় তার। খপ করে হাত ধরে বলে, আজ কোথায় পালাবি তুই? আজ তোর প্রিয় বান্ধবীও নেই, কি করবি আজকে? দেখ তোর কি অবস্থা করি। ছেলেগুলো ধারার হাত ধরে টানাটানি করতে লাগে। ধারা ভয়ে চিৎকার করে কান্না করে দেয়। হয়তো কোনোভাবে ঝাংটা দিয়ে ছাড়িয়ে দৌড়াতে শুরু করে। এদিকে পেছনে কারো তীব্র চিৎকার শুনে গাড়ি থামায় আয়মান। গাড়ি থেকে নেমে পেছনে ঘুরতেই ল্যাম্পপোস্টের আলোতে দেখে ধারা দৌড়ে আসছে চিৎকার করে করে। আয়মান ধারা বলে ডাকে। সঙ্গে সঙ্গে পেছনে ধাওয়া করা ছেলেগুলো উল্টো পথে দৌড় দেয়। ধারা দৌড়ে এসে আয়মানের কাছে দাঁড়ায়। চোখে আধার নামে তার। আয়মানের বকে ঢলে পড়ে সে। আয়মান দ্রুতই আগলে নেয় ধারাকে। চোখ মুখ ভয়ে লাল হয়ে আছে ধারার। কোলে তুলে গাড়িতে বসায়। সিট বেল্ট লাগিয়ে দিতে গিয়ে খেয়াল করে ধারার ব্রুর উপর একটি ছোট্ট তিল। হালকা আলোতে তিলটি বেশ আকর্ষণীয় লাগছে। কিছু সময়ের জন্য স্থির হয়ে যায় আয়মান। তারপর বেল্ট লাগিয়ে ড্রাইভ শুরু করে। অবচেতন ধারার মাথায় এসে ঢলে পড়ে আয়মানের কাঁধে। অবচেতন ধারাকে কোলে নিয়ে ওপরে আসে আয়মান। ঘরে ঢুকে বিছানায় শুয়ে দিতে অনিমা সহ বাকি রুমমেট এসে উপস্থিত হয়। অনিমার মুখে চিন্তার ছাপ। বারবার ধারার এ অবস্থার কারণ জানতে চাইছে। আয়মান এক গ্লাস পানি এনে ধারার চোখে মুখে ছেটায় প্রথমে। ধীরে ধীরে চোখ মেলে ধারা। অনিমাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দেয়। অনিমা কিছুই বুঝতে পারছে না যেন, শুধু ধারাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। পেছন থেকে আয়মান বলে, এই যে মিস ধারা, ঠিক আছেন? ধারা কান্না থামিয়ে ফোফাতে লাগে। অনিমাকে ছেড়ে দিয়ে বসে ভালো করে। আপনাকে কিছু বাজে ছেলে ধাওয়া করেছিল, আমি সেই পথ দিয়ে যাচ্ছিলাম। কারো চিৎকার শুনে গাড়ি থামিয়ে দেখি আপনি দৌড়ে আসছেন। তারপর আমার কাছে এলেন আর জ্ঞান হারালেন। আমি আপনাকে নিয়ে এসেছি এখানে। অনিমা সব শুনে বলে, ওফ শিট, ছেলেগুলো তাহলে এখনো শিক্ষা পায়নি। এদেরকে উচিত শিক্ষা দিতেই হবে। কাল গিয়ে ওদের ঠ্যাং ভাঙব আমি। আয়মান ব্রুকুসকে বলে, মানে? তোরা ওই ছেলেগুলোকে চিনিস? আসলে আয়মান ভাই, রাস্তার কিছু বখাটে ছেলে আমাদের খুব বিরক্ত করে, বিশেষ করে ধারাকে। আমি প্রতিবাদ করি, কিন্তু ধারা তা একদমই করে না। ভয় পায়, ঘাবড়ে যায়। ছেলেগুলোকে দেখলো ওপর দিয়ে আর যেতেই চায় না। ধারা আবেগী হয়ে পড়ে। অনিমাকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলে, ওরা আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে উনি। আমার হাত টেনে ধরেছে, ওড়না ধরেছে। আমি খুব ভয় পেয়েছি। আমার মতো এতিমের মায়া কেউ করে না উনি। সবাই শুধু সুযোগ নিতে চায়, কেউ একটু ভালোবাসে না। আয়মানের চোখে জল জমে। আসলেই মেয়েটির অনেক দুঃখ। আয়মান উঠে দাঁড়ায়। অনিমার দিকে তাকিয়ে বলে, ওই ছেলেদের চেহারা আমি দেখেছি। কালকের মধ্যেই জেলে ঢুকিয়ে দেব। আমার ফ্রেন্ড আছে পুলিশ। অনিমা, তুই ধারাকে খাইয়ে দিস। মনে হচ্ছে না খেয়ে আছেও। মুখটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। অনিমা কিছুটা বিরক্তির কণ্ঠে বলে, সত্যি বলেছ ভাই। ধারা সকাল থেকে না খেয়ে, সন্ধ্যায় শুধু চা বিস্কুট খেয়ে বের হয়েছে। আয়মান ধারার দিকে তাকিয়ে বলে, মিস ধারা, এমন অনিয়ম করা উচিত নয়। নিজের যত্ন নিজেকেই নিতে হয়। আপনি তো বাচ্চা নন যে অন্যের ওপর নির্ভর করে থাকবেন। সময় মতো খাওয়া দাওয়া করবেন। আমি আসি, ভালো থাকবেন। আয়মান চলে যেতে ধারাকে বেশ বকে অনিমা। আজ এত রাত করে পড়ানোর জন্যে বেশ কড়া কড়া কথা শোনায়। এরপর খাবার খাইয়ে ঘুমোতে বলে। ধারার পাশে ঘুমায় অনিমা। মাঝরাতে ভীষণ জ্বর আসে ধারার। অনিমা ওষুধ খাইয়ে দেয়, জলপট্টি করে মাথায়। জ্বর কিছুটা কমে এলে ঘুমিয়ে যায় অনিমা। ধারার ঘুম ভাঙে বেশ সকাল সকাল। এখনও ওঠেনি কেউ। আজকে আয়মানের বাড়ি যাওয়ার ডেট। ধারা সকাল সকালে খিচুড়ি রান্না করে দেয়।
অনিমা উঠে ধারাকে রান্না করতে দেখে এগিয়ে এসে বলে, কি রে, কখন উঠলি? আর কি রান্না করছিস এ অসুস্থ শরীর নিয়ে? জ্বর কমেছে তোর? ধারা কিঞ্চিত হেসে বলে, কমেছে জ্বর, তাই আমি উঠে খিচুড়ি রান্না করলাম। আজ না তোর ফুফির বাড়ি যাওয়ার কথা, আমার হাতের খিচুড়ি নিয়ে তাই রান্না করলাম। যতই হোক, তোর আয়মান ভাই আমাকে দুবার হেল্প করেছে, তার জন্য এটুকু করতে পেরে আমার খুবই ভালো লাগবে। অনিমা ধারাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, তুই সত্যি অনেক ভালো ধারা, না হলে অসুস্থ অবস্থাতেও কেউ রান্না করে অন্যের জন্যে। এবার সব কমপ্লিট করে রেডি হয়ে নে, আমরা বের হব। ধারা বিনীত স্বরে বলে, আমি খুবই দুঃখিত অনি, আমি যেতে পারবো না আজ, অনেক দুর্বল লাগছে, শুয়ে রেস্ট নিতে চাই। কাল থেকে আবারও কলেজ টিউশনে যেতে হবে, আজকের দিনটা ঘুমিয়ে কাটাতে চাই। তোরা ঘুরে আয়, আমি অন্য কোনো দিন যাব। অনিমা কিছু বলতে নিয়েও বলে না, সত্যি মেয়েটা রেস্ট করা উচিত একটু। কঠোর পরিশ্রমী মেয়েটা যেহেতু আজ নেতিয়েই পড়েছে, একটু বিশ্রাম নিতে দেওয়া উচিত। অনিমা ও তার দুজন রুমমেট খিচুড়ি ও কিছু ফল নিয়ে যায় আয়মানদের বাড়িতে। আয়মানের মা মানে অনিমার ফুফি তাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। আয়মান নিচে নামতে নামতে বলে, হ্যালো গাইস, ওয়েলকাম মাই হোম। অনিমা ও তার বন্ধুরা আয়মানকে ভালো মন্দ জিজ্ঞেস করে। অনিমার বন্ধুরা ঘুরে ঘুরে বিশাল বাড়িটি দেখতে থাকে। এই প্রথমবার এখানে এসেছে তারা, তবে অনিমা এসেছে বেশ কবার। একমাত্র ফুফির বাড়ি কিনা। অনিমা ধারাকে দেখছি না, ও আসেনি? না ভাই, আসলে ওর কাল রাত থেকে খুব জ্বর, তাই বলল আজ রেস্ট নিতে চায়। কিন্তু ও তোমাদের জন্য খিচুড়ি রান্না করে পাঠিয়েছে, খেয়ে দেখো তোমরা। আয়মানের মনটা খারাপ হলো যেন। থমথমে মুখ নিয়ে টেবিলে বসলো সে। আয়মানের মা সবাইকে লাঞ্চ করতে বললেন। একসঙ্গে খেতে খেতে অনেক গল্প গুজব করলো তারা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো, অনিমাদের যাওয়ার সময় হলো। এমন সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। অনিমার প্রচণ্ড বিরক্ত লাগলো। নিজের ফোনের স্ক্রিনে তাকিয়ে কটা বাজে দেখতে নিলে একটি টেক্সট চোখে পড়ল তার। চিন্তিত মুখ নিয়ে বলল, গাইস, আমাদের আর্জেন্টলি বাড়ি ফিরতে হবে। বাড়িওয়ালা দুজন ছেলে ও একজন ভাইয়ের ছেলে এসেছে বাইরে থেকে। ছেলেগুলো এক নম্বরের বদ ফাজিল। 2-3 বছর পর পর ওই বাড়িতে আসে তারা। ওদের মা বাবা গ্রামে গিয়েছেন, কিন্তু ওরা এসেছে এখানে ছুটি কাটাতে। আমাদের পাশের রুমে থাকবে ওরা। ধারা একা আছে। এসব নিয়ে মেয়েটার ভয়ে জ্বর এসেছে। এবার যদি আবারও বাজে কিছু ঘটে। ছেলেগুলো নেশা টেশা করে শুনেছি। আমি এক বড়াপুর থেকে শুনেছিলাম ছেলেগুলোর ব্যাপারে। আয়মানের মা এগিয়ে এসে বলে, অনিমা, তুই না বলেছিলি তুই গার্লস হোস্টেলে উঠেছিস, তাহলে এসব আসছে কোথা থেকে? অনিমা দাঁত দিয়ে জিভ কেটে বলে, আসলে ফুফি, আমরা একজনের বাড়িতে ভাড়া থাকি। বাড়িওয়ালা ওপর তলায়, আর দোতলা আমরা সহ অনেক স্টুডেন্টরা থাকি। বেশিরভাগ মেয়ে স্টুডেন্ট হয়। আমরাই বাড়িটিকে গার্লস হোস্টেল বলি। এজন্যই তোকে কতবার বলি আমাদের সঙ্গে থাক, তাহলে তো আর সমস্যা হয় না। এই বড় শহরে একা থাকতে ভয় লাগে না? আপাতত আমি ধারাকে নিয়ে চিন্তিত ফুফি। মেয়েটা সহজ সরল, বোঝে কম, বোকাশোকা। কোনো বিপদ হলে হেল্প করার মতো কেউ আসবে কি না আল্লাহই জানে। এই বৃষ্টির মধ্যে চিৎকার করলে শোনা যাবে না নিশ্চয়ই। তার মধ্যে যদি ছেলেগুলো পার্টি ফাটি করে, গান বাজায়, আরও শোনা যাবে না কিছু। নিচতলার মেয়েদের সঙ্গে ঝগড়া হয়েছে, আমরা মরে গেলেও ওরা আসবে না। আর আমাদের পাশের রুমের মেয়েরাও রুমে নেই, কোথাও ট্যুরে গেছে। ধারা এমনিতেই অসুস্থ, তার মধ্যে নতুন এসেছে, কাউকে তেমন চেনে না, জানে না। আয়মান গাড়ির চাবি হাতে নিয়ে বলে, মা, আমি ধারাকে আনতে যাচ্ছি। আয়মানের মা নিষেধ করে বারবার, কিন্তু শোনে না আয়মান। মাথায় ধারার চিন্তা তার। ঝড়ের মাঝে প্রচণ্ড গতিতে ড্রাইভ করছে আয়মান। মাথায় তার ধারাকে নিয়ে অজস্র চিন্তা। গাড়িতে এসি চলা সত্ত্বেও ঘামছে সে। হোস্টেলের সামনে গিয়ে গাড়ি থামে তার। দ্রুত গাড়ি থেকে নামে সে। হোস্টেলের ভেতরে ছুট লাগায়। অনিমার ধারণাই ঠিক। ধারাদের পাশের রুম থেকে গানের আওয়াজ আসছে। আয়মান ধারাদের রুমের কাছে আসতেই দরজা খোলার আওয়াজ পায় আয়মান। দাঁড়িয়ে যায় সে। প্রচণ্ড জোরে দৌড়ে এসে কেউ জড়িয়ে ধরে তাকে। আয়মান হকচকিয়ে ওঠে।
কিছু সময় পর নিজের অস্তিত্ব বুঝতে পেরে কাপা হাতে স্পর্শ করে ধারার পিঠ। আপনি ঠিক আছেন মিস ধারা? ধারা চোখ তুলে তাকায় আয়মানের দিকে। ভীষণ লাল সেই চোখ দুটো। ফিসফিসিয়ে বলে, আমায় হেল্প করুন প্লিজ। কিছু ছেলে এসে পাশের রুমে হইহট্টগোল করছে। রুমে আমি একা, ভয় লাগছে। আয়মান ধারার মাথায় হাত দিয়ে শান্ত হতে বলে, আপনি ভয় পাবেন না, আমি আপনাকে নিতে এসেছি, চলুন আমার সঙ্গে। ধারা আয়মানের শার্টের হাতা শক্ত করে চেপে ধরে। আয়মান ধারার এক হাত ধরে হাঁটতে লাগে। শরীরে ভীষণ জ্বর ধারার। মেয়েটা এমনিতেই অসুস্থ, আবার এসব দেখে আরও নার্ভাস হয়ে পড়েছে। ধারাকে নিয়ে হোস্টেল থেকে বের হয়। বাইরে প্রচুর বৃষ্টি। ছাতা আনতে ভুলে গেছে দুজনে। আয়মান ধারার মাথার ওপর দুহাত দিয়ে বলে, গাড়িতে গিয়ে বসুন ফার্স্ট, চলুন। দুজনেই গাড়িতে বসে। আয়মান জুপজুপে ভিজে গেছে। ধারার মাথা বাদে শরীরটা প্রায় ভেজা। মাথাও ভিজেছে, তবে অল্প। গাড়ি স্টার্ট দেয় আয়মান। ধারা সিটে মাথা ঠেকিয়ে চোখ বোঝে। কিছুটা ভালো অনুভব হয়। একটু আগে তার আয়মানকে জড়িয়ে ধরার বিষয়টি মনে আসতেই লজ্জায় চোখ মুখ খিচে নেয় সে। অতিরিক্ত ভয় ও জ্বরের ঘোরে করেছে এই কাজ। আয়মানকে সরি বলা উচিত। মাথা ঘোরায় সে। আয়মানের চুলগুলো সামনের দিকে হেলে পড়েছে। টপ টপ করে পানি পড়ছে চুল দিয়ে। ফর্সা মুখশ্রী লাল হয়ে আছে ভীষণ। সেই সঙ্গে বারবার হাত চুলকানোর চেষ্টা করছে আয়মান। ধারাকে তাকিয়ে থাকতে দেখে আয়মান শুধায়, এই যে মিস ধারা, কিছু বলবেন? ধারা আমতা আমতা করে বলে, ধন্যবাদ আপনাকে, আপনি আবার আমায় হেল্প করেছেন, কিন্তু আপনার মুখ এমন লাল কেন? আর হাত ঘষছেন কেন বারবার? কোনো সমস্যা? আমার বৃষ্টির পানিতে অ্যালার্জি আছে। বৃষ্টির পানি গায়ে লাগলে অ্যালার্জির জন্য মুখ লাল হয়ে যায়। হাতের তালু চুলকয়, ব্যথা করে। ধারা কিছুক্ষণ চুপ থেকে বলে, আপনি সত্যি অনেক ভালো, না হলে এই ঝড়ের মাঝে আমায় হেল্প করতে আসতেন না। আয়মান কিঞ্চিত হাসে। ধারা মুগ্ধ নয়নে সে হাসি দেখে। আচ্ছা, ওই ছেলেগুলো কি আপনাকে বিরক্ত করেছে কোনোভাবে? না না, কিছু বলেনি আমায়। শুধু পাশের ঘরে গান বাজনা করছিল আর চেঁচামেচি। আমি একা ছিলাম তাই ভয় লাগছিল। যদি আমায় কিছু বলে, এই ভেবে দৌড়ে ঘর থেকে বের হয়েছিলাম নিচের তলার আপুদের কাছে যাব বলে। মাঝপথে আপনাকে দেখে আমি আবেগী হয়ে আপনাকে। ইটস ওকে, ইটস ওকে। আপনি অসুস্থ প্লাস ভীত ছিলেন, এটা স্বাভাবিক। তবুও সরি। দুজনেই চুপ যান। পিনপিনে নীরবতা। ধারা সেই নীরবতা ভেঙে বলে, অনিমা কোথায়? ওরা কি এখনও আপনার বাড়িতে? জি হ্যাঁ, ওরা আমার বাড়িতে। অনিমায় আপনার বিষয় জানিয়েছে আমায়। আপনার রুমমেটরাও আছে। ঝড় দেখে আমার মা আসতে দেয়নি কাউকে। ভালোই করেছে। অনিমারও আপনার মতো অ্যালার্জি আছে বৃষ্টির পানিতে। ভিজলে শরীর খারাপ হতো। আমি জানি। আচ্ছা শুনুন, এই বাড়িতে থাকা আপনাদের জন্য মঙ্গলজনক মনে হচ্ছে না আমার। এছাড়াও এই বাড়ি আপনাদের কলেজ থেকেও বেশ দূরে। আমি বলছিলাম কি, আমি আপনাদের থাকার জন্য একটি বাড়ির ব্যবস্থা করে দিতে পারবো। আপনাদের কলেজ থেকে একটু দূরে সেটি। বাড়িওয়ালারা কেউ থাকে না। 2টি রুম আছে। আপনারা 4 জন ভালোভাবে থাকতে পারবেন। আমি অনিমাকেও বেশ কদিন আগে একথা বলেছিলাম, কিন্তু ও আপনাদের কথা ভেবে এগোয়নি। ধারা নিজের লম্বা চুলের খোপা আলগা করে দিয়ে বলে, ঠিক আছে, আমি ওদের সঙ্গে কথা বলবো। আয়মান আর কিছু বলে না। ধারা সিটে হেলান দেয় আবারও। চুল খুলে মাথাটা পাতলা লাগছে এবার। বৃষ্টির ঝাপটা লেগে বেঁধে রাখা চুলগুলো যেন মাথায় চাপ সৃষ্টি করেছিল। চোখ বন্ধ করে ধারা। শরীরটা বড্ড দুর্বল লাগছে। জানালা দিয়ে শাঁসা বাতাস এসে লাগছে তার চোখে মুখে। সেই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি। গাড়ির জানালা বন্ধ থাকলে দম বন্ধ লাগে ধারার, বমি পায়। এজন্য জানালা খুলে রেখেছে আয়মান। আধ ভেজা কাপড়ে শীত অনুভব হয় তার। এর মাঝে গায়ে জ্বর। দুহাত দিয়ে নিজের বাহু চেপে ধরে কিছুটা শীত নিবারণের চেষ্টা করে ধারা। আয়মান তা লক্ষ্য করে পেছনে সিট থেকে একটি চাদর ধারার দিকে এগিয়ে বলে, এটি গায়ে মুড়ে নিন, বেটার ফিল হবে। আপনি অনেক ভিজে গেছেন। জ্বর শরীরে খারাপ লাগবে বেশি। ধারা মুচকি হাসে। চাদর নিয়ে গায়ে পেঁচিয়ে নেয়। এই প্রথমবার কেউ তার এত যত্ন করছে। এতিমখানায় বড় হওয়া মেয়েটা খুব বেশি ভালোবাসা পায়নি কারো থেকে কখনো। পরম আবেশে চোখ বুজে ধারা। আয়মান আর চোখে ধারার পানে তাকায়।
গাড়ির সাদা আলোতে মেয়েটির মুখে লেগে থাকা বিন্দু বিন্দু পানির কণা চকচক করছে। ভীষণ আকর্ষণীয় লাগে বিষয়টি। আয়মানের ইচ্ছে করে ধারার গালে লেগে থাকা বৃষ্টির কণাগুলো বুড়ো আঙুল দিয়ে মুছে দিতে, কিন্তু সেই সাধ্য কি তার আছে? বারংবার ঘড়ির দিকে তাকাচ্ছেন আয়মানের মা, মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। এদিকে সোফায় বসে কলের ওপর কল দিয়ে যাচ্ছে অনিমা ধারাকে। আয়মানের ফোন বাড়িতে, বাকি দুজন বন্ধু বসে বসে নখ খুঁড়ছে। অনিমা, দেখতো কটা বাজে? ছেলেটা আমার এখনো এলো না যে। কত বৃষ্টি হচ্ছে। 9টা বেজে 10 মিনিট। ফুফি, তুমি বসো এখানে, চিন্তা করো না, ওরা চলে আসবে। প্রচণ্ড বিরক্তিতে তিনি সূচক শব্দ করে অনিমার পাশে গিয়ে বসলেন। দুহাতে মাথা ঠেকিয়ে বললেন, না জানি কি অবস্থাতে আছে আমার ছেলেটা। অ্যালার্জি আছে প্রচুর শরীরে। এই মেয়ের সঙ্গে দেখা হয়েছে থেকে একটার পর একটা বিপদ লেগেই থাকছে আমার আয়মানের। সেদিনও এই মেয়েকে বাঁচাতে গিয়ে ছেলের কপাল কেটেছে, এখনও আছে সেই দাগ। আজ আবার ঘটিয়েছে আরেক অঘটন। কোন কুলক্ষণে যে এই মেয়ের সঙ্গে আমার আয়মানের দেখা হয়েছিল। অনিমা উঠে দাঁড়িয়ে ফুফির পায়ের কাছে বসে বলে, এমন বলো না প্লিজ ফুফি। ধারা ইচ্ছে করে এসব করেনি। মেয়েটার বিপদ হলে ও কী করবে বলো? ও যথেষ্ট সতর্ক থাকার চেষ্টা করে, তবুও হয়ে যায়। আর ধারা খুব ভালো মেয়ে, আয়মান ভাইয়ের কোনো ক্ষতি হতে দেবে না আশা করি। এমন সময় ভিজে জবুথবু অবস্থায় বাড়িতে প্রবেশ করলো আয়মান ও ধারা। আয়মানের মা দ্রুত কদমে ছেলের কাছে এসে বলল, পুরো ভিজে গেছিস তুই? ঠিক আছিস? আলহামদুলিল্লাহ। যা ফ্রেশ হয়ে আয়, মনে করে ওষুধ খাস, লাল হয়ে গেছে মুখ অ্যালার্জিতে। ধারা সালাম দেয় তাকে। আয়মানের মা সালামের উত্তর নেয় কড়া স্বরে, তারপর বলে, তোমার এত বিপদ হয় কেন মেয়ে? দেখে চলতে পারো না? আহ মা, এভাবে বলা ঠিক নয়। উনি ইচ্ছে করে এসব করেনি। ধারাকে বসতে দাও, ও নার্ভাস প্লাস অসুস্থ। অনিমা এগিয়ে এসে ধারাকে একটা চেয়ারে বসিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে। আয়মানের মা ধারার দিকে কিছুক্ষণ সূক্ষ্ম নজরে তাকিয়ে বলে, অনিমা আমার সঙ্গে ঘরে চল, তোকে কিছু জুয়েলার্স দেখানোর আছে। অনিমা ধারার গালে হাত রেখে বলে, একটু অপেক্ষা কর, আমি আসছি। ফুফি এমনিতেই রেগে আছে, এখন তার কথা না শুনলে তোলপাড় কাণ্ড শুরু করতে পারে। ধারা সায় দেয়। অনিমা ফুফি রুমে যায়, পিছে পিছে তার বন্ধুরাও। ধারা একা চুপচাপ মাথা নত করে বসে রয়। আয়মান মেডিসিন খেয়ে পোশাক বদলে সিঁড়ি বেয়ে নামছিল। ধারাকে এভাবে বসে থাকতে দেখে আবারও ঘরে যায় নিজের। একটি শাড়ি হাতে ধারার সামনে আসে। এটি নিন, আপাতত এই শাড়ি ছাড়া আর কোনো ফিমেল পোশাক নেই বাড়িতে। এখানে শুধু আমি আর আমার মা থাকি, সুতরাং আপনারটাই পোশাক নেই। তাড়াহুড়োয় আপনি নিজেও কিছু আনেননি। ভেজা পোশাকে আর কতক্ষণ থাকবেন? জ্বর বেশি হতে পারে। এর চেয়ে বেটার এগুলো পরে নিন, একদম নতুন আছে। আমি আমার মাকে জন্মদিনের গিফট দেব বলে কিনেছিলাম, তো আপনি এটা নিতে পারেন। তার জন্য আমি পরে কিনে নিতে পারবো। ধারা হাতে নেয় শাড়িটি। সত্যিই তার প্রচণ্ড শীত করছে। ডান পাশে দেখুন বাথরুম আছে, আপনি চেঞ্জ করে আসতে পারেন। বাকি সব শাড়ির মাঝেই আছে। ধারা উঠে দাঁড়ায়, 2 কদম হাঁটে। হঠাৎ অন্যমনস্ক হয়ে কার্পেটের সঙ্গে পা পেতে পড়ে যেতে নেয় সে। আয়মান ধরে নেয় তাকে, হাত ধরে দাঁড় করায়। ধারা বিনীত স্বরে বলে, দুঃখিত, আমি দেখতে পাইনি। ইটস ওকে, আপনি চেঞ্জ করে আসুন। বাথরুমে প্রবেশ করে ধারা। দরজা লাগিয়ে হেলান দেয় সে। প্রচণ্ড বুক ধরফর করছে তার। এই ছেলে তার আশেপাশে থাকলেই এমন হয়। নার্ভাস লাগে, বুক ধরফর করে, মস্তিষ্ক ফাঁকা লাগে। এসব কিসের লক্ষণ? আপন মনে প্রশ্নটি করে সে, তারপর হাসে। হয়তো উত্তর পেয়ে গেছে। শাড়ি পরে বের হয় ধারা। আয়মান সোফাতে বসেছিল। দরজা খোলার শব্দে সোজা হয়ে বসে সে। ধারা এসে দাঁড়ায় সোফার সামনে। আয়মান মাথা উঁচু করে। সাক্ষাৎ এক অপ্সরার দর্শন মেলে। খোলা চুলগুলো পানিতে ভিজে দলা পাকি আছে। চোখের লেপ্টে থাকা কাজলাবৃত্ত নয়ন দুটি ভীষণ মায়াবী লাগছে। পরনে নীলচে বর্ণের শাড়ি। সবকিছু মিলিয়ে এক চোখ ধাঁধানো সৌন্দর্য তৈরি হয়েছে। এই সামান্য পোশাকে বিনা সাজগোজে কোনো নারীকে যে এত অমায়িক লাগতে পারে তা তার জানা ছিল না। হয়তো এটাই ভালোবাসা, সাধারণ কিছুর মাঝে অসাধারণের আবিষ্কার করে ভালোবাসা।
আয়মান দৃষ্টি সরিয়ে নেয়। ধারাকে উদ্দেশ্য করে বলে, আপনি এখানে বসুন, আমি খাবার নিয়ে আসি, খেয়ে ওষুধ খাবেন। ধারা জবাব দেয় না কোনো। আয়মান খাবার নিয়ে আসে। খুব সামান্যই খায় ধারা, ঔষধ খায়। সোফাতে হেলান দেয়। প্লেট রাখতে কিচেনে যায় আয়মান। এতটুকু সময়ের মধ্যেই ঘুমিয়ে যায় ধারা। অনিমারা আসে। ধারাকে সোফায় ঘুমন্ত অবস্থায় দেখে ডাকতে নেয়। আয়মান নিষেধ করে বলে, উনি অসুস্থ, ঘুমোতে দে। আমি ঠান্ডা জ্বরে দুটোরে ওষুধ দিয়েছি খেতে, তাই হয়তো ওষুধের প্রভাবে ঘুমিয়ে গেছে। এমনিতেই খুব ক্লান্ত উনি। তোরা যা, উপরের রুমে গিয়ে শুয়ে পড়, আমি এখানে বসে থাকছি। তুমি ঘরে যাও ভাই, সকালে অফিস আছে তোমার, রেস্ট নাও। ফুফি শুয়ে পড়েছে, তুমি জেগেছিলে শুনলে আবার রাগ করতে পারে। তাই যাও তুমি, আমি ধারার এখানে থাকছি। ঠিক আছে, তবে কোনো প্রয়োজন পড়লে অবশ্যই ডাকবি আমায়। আর ওর খেয়াল রাখিস, আমি জেগে থাকলে খোঁজ নিয়ে যাব। অনিমা হ্যাঁ সূচক উত্তর দেয়। যে যার ঘরে চলে যায়। অনিমা একাই অপর সাইডে সোফায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে যায়। এদিকে ঘরে এসে বিছানাতে শুয়েও ঘুম আসে না আয়মানের। বারবার ধারার শাড়ি পরিহিত চেহারা সামনে ভাসে। কাশি শুরু হয় তার। উঠে পানি খেতে জগ হাতে নিতেই দেখে খালি সেটি। ঠোঁট বাঁকা আয়মান, পানি তার খেতে হবে। জগ হাতে নিচে আসে সে। পানি নিয়ে খেয়ে কিচেনে রেখে দেয় জগ। ধীর পায়ে ঘরের দিকে যেতে থাকে। এমন সময় কারো কথার আওয়াজ আসে তার কানে। আয়মান পেছন ঘোরে। ধারাকে বিড়বিড় করে কিছু বলতে শোনে। এগিয়ে আসে সে। কিছুটা ঝুঁকে বোঝার চেষ্টা করে ধারার কথা। অমনি চোখ মেলে ধারা। আয়মানের দিকে তাকায় অপলক দৃষ্টিতে। ডান হাতের একটি আঙুল আয়মানের ব্রুয়ের ক্ষতস্থানে ছুঁয়ে দিয়ে বলে, আপনি অনেক ভালো আয়মান সাহেব, আমি আপনাকে খুবই ভালোবাসি। আয়মান চমকায়। ধারা হাত সরিয়ে নিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। ক্লাসরুমে বসে আছে ধারা ও অনিমা। ধারা অন্যমনস্ক, ক্ষণে ক্ষণে একটু হাসছেও বিনা কারণে। কী সব ভেবে চলেছে আপন মনে। অনিমা ধারার দিকে তাকিয়ে ব্রুকুসকে বলল, পাগল টাগল হলি নাকি, এভাবে হাসছিস কেন? কারণ ছাড়া মুচকি হাসা কিন্তু ভালো লক্ষণ না। ধারা মাথা দুপাশে নাড়িয়ে বলে, না ঠিক আছি আমি, তুই পড়াশোনায় মনোযোগ দে। আমার দিকে তাকিয়ে না থেকে পড়ায় মন দে, ভালো রেজাল্ট আসবে তাতে। অনিমা আর কিছু বলে না। হঠাৎ একটি অচেনা নাম্বার থেকে কল আসে ধারার ফোনে। কল রিসিভ করতেই সালাম দেয় কেউ। আয়মানের গলা শুনে বেশ চমকায় ধারা। প্রশ্ন করে, আমার নাম্বার পেলেন কোথা থেকে? অনিমার থেকে নিয়েছি। কোথায় আছেন এখন আপনি? জি আমি কলেজে। কিছু বলতেন কি? আমি আপনাদের কলেজের সামনেই দাঁড়িয়ে আছি। যদি কিছু মনে না করেন, অনিমাকে নিয়ে বাইরে আসতে পারবেন একটু? খুব প্রয়োজন ছিল। ধারা কিছুক্ষণ ভেবে উত্তর দেয়, আচ্ছা আপনি অপেক্ষা করুন, আমরা আসছি। কল কেটে দিয়ে অনিমাকে খোঁজে ধারা। তারপর অনিমাকে সঙ্গে নিয়ে বাইরে আসতেই দেখে আয়মান দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। হালকা বাতাসে আয়মানের চুলগুলো উঠছে। ব্রুয়ের কাটা দাগটি বেশ আকর্ষণীয় লাগছে দূর থেকে। অনিমা ও ধারা আয়মানকে কলেজের একদিকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। দুজনে গিয়ে ধারার সামনে দাঁড়ায়। ধারার পরনে আজ সবুজ রঙের কামিজ, জর্জেট ওড়না নিয়ে মাথা মুড়ে রাখা। বাতাসে ওড়নাটি বেসামাল হয়ে পড়েছে। ধারা নিজের বেসামাল ওড়নাটি কোনো মতে ধরে দাঁড়িয়ে আছে। আয়মান অনিমাকে উদ্দেশ্য করে বলে, তোদের বিরক্ত করা ছেলেগুলোর মধ্যে 3 জনকে আমার পুলিশ বন্ধু ধরে শায়েস্তা করে দিয়েছে। বাকি জনদের ধরতে পারেনি, পালিয়ে গেছে। তোরা সাবধানে থাকিস। আর মিস ধারা আপনি? ধারা চমকে ওঠে কিছুটা। আয়মান কিঞ্চিত হেসে বলে, রিল্যাক্স, আপনাই কিছু বলতে চাই আমি। নিজের খেয়াল রাখবেন। অন্যায় হলে অবশ্যই প্রতিবাদ করবেন। ভয় পেলে, নার্ভাস হলে আরও সুযোগ পাবে অন্যায়কারীরা। তীব্র প্রতিবাদ করবেন। প্রয়োজন পড়লে আমায় কল করতে পারেন। ঠিক আছে, চেষ্টা করব। ঘড়ির দিকে তাকিয়ে অনিমা বলে, আমাদের আপাতত আর ক্লাস নেই ধারা, তুই বাড়ি চলে যা। আয়মান ভাই তোকে ড্রপ করে দেবে। আমার টিউশনে যেতে হবে আজ তাড়াতাড়ি, আমি আসি। ছুট লাগায় অনিমা। ধারা আজীব বনে যায় অনিমার এমন ব্যবহারে।
চুপচাপ জড়সড় হয়ে দাঁড়িয়ে রয় সে। আপনি আমার সঙ্গে যেতে পারেন, আমি আপনাকে ড্রপ করে দিতে পারবো। গাড়িতে বসুন। গাড়িতে গিয়ে বসে ধারা। আয়মান ড্রাইভিং সিটে বসে ধারাকে সিট বেল্ট লাগাতে বলে। ধারা কথা মতো তাই করে। অনিমা কলেজের একটি গাছের পেছনে দাঁড়িয়ে দৃশ্য দেখে ভীষণ খুশি হয়। আজ সকালে আয়মান তাকে ধারাকে ভালোবাসার কথা জানিয়েছে। এটা শুনে খুবই খুশি হয়েছে সে। এবার মেয়েটার কোনো একটা ভালো গতি হবে ভেবেই শান্তি অনুভব হচ্ছে তার। এবার ধারা আর আয়মানকে এক করে দেওয়ায় অনিমার দায়িত্ব। কেননা সে জানে ধারাও আয়মানের প্রতি দুর্বল হয়ে গিয়েছে। প্রিয় বান্ধবীর মনের কথা বুঝতে পারে বেশ ভালোই। আয়মান গাড়ি স্টার্ট দেয়, চলতে শুরু করে সেটি। খোলা জানালা দিয়ে হাওয়া আসছে শশ করে। ধারার ওড়নাটি এলোমেলো হচ্ছে বারবার। বুকের কাছে ঠিক রেখে মাথায় ঠিক করতে নেবে এমন সময় অবাধ্য ওড়না গিয়ে পড়ে আয়মানের মুখের ওপর। আয়মান ডান হাত দিয়ে যত্ন সহকারে মুখ থেকে সরায় সেটি। ধারা সরি বলে ওর ওড়নাটি নিয়ে নেয়। মাথায় ভালো মতো পেঁচিয়ে দুহাত দিয়ে ধরে রাখে। হঠাৎ আয়মান বলে ওঠে, অনিমার ব্যাপারে একটি গোপন তথ্য শুনবেন। ধারা অতি উৎসাহ নিয়ে বলে, হ্যাঁ বলুন। অনিমার সামনের একটি দাঁত অর্ধেক ভাঙা, খেয়াল করেছেন নিশ্চয়ই। জানেন সেটি কিভাবে ভেঙেছিল? ধারা আগ্রহের দৃষ্টিতে তাকায়। আয়মান সামনে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলে, 2 বছর আগে আমি, আমার মা আর অনিমা ওদের গ্রামের বাড়ি যাচ্ছিলাম। মাটির রাস্তা, তাই ভ্যানে করে যাচ্ছিলাম। তো কোনোভাবে ভ্যানটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে কাত হয়ে যায়। অনিমা বসা ছিল ভ্যানওয়ালার বেশ কাছাকাছি। সেদিকটায় কাত হয়ে গেলে অনিমা পড়ে যায়। বাঁচার জন্য কিছু ধরতে নিলে ভ্যানওয়ালার শার্ট টেনে ধরে। ফলস্বরূপ দুজনেই ধপাস করে পড়ে যায়। আমি আর মা ভ্যানের অন্য পাশে ছিলাম বলে কোনো মতে বেঁচেছি। বাকিটা শোনার আগে হো হো করে হেসে ওঠে ধারা। হাসিতে প্যাট চেপে ধরে সে, মুখে ওড়না চেপে হাসে। আয়মান ধারার হাসি দেখে নিজেও হাসে। তারপর অনেক কষ্টে নিজের হাসিকে কন্ট্রোল করে ধারা বলে, তারপর আর কি? সেই ভ্যানওয়ালা অনিমার সঙ্গে প্রচণ্ড ঝগড়া শুরু করে দেয় তাকে ফেলে দেওয়ার জন্য। অনিমার এক কথা, আপনি ভ্যান কেন উল্টে দিতে নিয়েছিলেন? দোষ আপনার। পড়ব আমি একা নাকি? তাই আপনাকে নিয়েই পড়েছি। এবার বুঝুন কেমন লাগে। আমি অনিমাকে ওঠানোর বদলে তাদের ঝগড়া দেখছিলাম আর হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিলাম। মা ওঠায় অনিমাকে। সেই ভ্যানওয়ালা আর আমাদের নিয়ে যায়নি। বাকি রাস্তা পায়ে হেঁটে যেতে হয়েছে। ভাগ্যিস বাড়ি কাছাকাছি ছিল তখন। সত্যিই বাবা, উনি পারেও বটে। শেষমেশ কিনা ভ্যানওয়ালাকে নিয়েই পড়ল। ধারা আবারও হাসতে লাগে। আয়মান তাকায়, মুগ্ধ হয় ধারার হাসিতে। গাড়ি ব্রেক করে সে। হোস্টেল চলে এসেছে। ধারা নামে গাড়ি থেকে। আয়মান ভেতর থেকে বলে, আপনার হাসি ভীষণ সুন্দর ধারা। ধারা লজ্জা পায়, দৌড়ে বাড়ির ভেতর চলে যায়। আয়মান গাড়ি নিয়ে ব্যাক করে। মস্তিষ্ক জুড়ে ধারার চিন্তা ঘুরপাক খায়। কাল বলা ধারার ভালোবাসি কথাটি এখনও কানে বাজছে মনে হচ্ছে। যদিও ধারা ঘুমের ঘরে ছিল, কিন্তু চিন্তা ভাবনা এমন কিছু না থাকলে মুখ দিয়ে ঘুমের ঘরে একথা আসতো না নিশ্চয়ই। ধারা কি তাকে সত্যিই ভালোবাসে? আয়মান তো বাসে প্রচণ্ড পরিমাণে। ধারা ঘরে এসে হাঁপাতে লাগে। গায়ের ওড়নাখানা নিচে পড়ে গেছে ইতিমধ্যে। দরজার সঙ্গে বেঁধে আছে তা। ধারা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, হাসে আপন মনে। নিজের হাসিকে আজ নিজের কাছে বেশ মূল্যবান মনে হচ্ছে তার। পেছন থেকে রুমমেট রিয়া বলে, কী রে ধারা, পাগল হলি নাকি? দৌড়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে হাসছিস কেন? ধারা রিয়ার দিকে তাকিয়ে বলে, কিছু হয়নি। আচ্ছা রিয়া বলতো, আমার ভেতর কোন জিনিসটি তোর সবচেয়ে বেশি ভালো লাগে? রিয়া কিছুক্ষণ ভেবে বলে, তোর হাসি। তুই হাসলে গালে টোল পড়ে, এই জন্য আমার বেশি ভালো লাগে তোর হাসি। কিন্তু এ প্রশ্ন করছিস যে হঠাৎ? ধারা জবাব দেয় না। বিছানায় ধপাস করে বসে। পেছন থেকে রিয়া তার গলা জড়িয়ে ধরে বলে, ও বুঝেছি, তুই প্রেমে পড়েছিস। তাকে সেই রাজকুমার? কে চুরি করলো আমাদের রাজকুমারীর মন? কে এই দুঃসাধ্য সাধন করলো? অনিমার ভাই আয়মান তালুকদার না তো? তোকে বাঁচিয়েছে, সাহায্য করেছে বারবার। অনিমার মুখে শুনেছি কাল আয়মান ভাইয়া তোর খোঁজ নিয়েছে ঘণ্টাখানিক পর পর এসেই। এমনকি সেই রাতেই তোকে হাসপাতাল ভর্তি করতে চেয়েছিল, কিন্তু জ্বর কমে যাওয়া অনিমা রাজি হয়নি। ছেলেটি তোর ব্যাপারে প্রচণ্ড ভাবুক, কেয়ারিং। যথাসম্ভব তোর খেয়াল রাখার চেষ্টা করে।
পরামর্শ দেয়, আয়মান তালুকদারের সঙ্গে তোর মানাবে ভালো, দুজন পাশাপাশি দাঁড়ালে কিউট লাগবে, আমি খুবই খুশি হব এটা সত্যি হলে। অনিমার সঙ্গে আজ কথা বলে সব জানতে হবে, পার্টি তো একটা হবে এবার। ধারা রিয়ার দিকে ঘুরে বলে, শুধু আমার মত থাকলেই কি হবে, ওনার মত আছে কিনা সেটাও বুঝতে হবে। আরে বোকা মেয়ে, ওনার মত আছে দেখেই তোকে এত কেয়ার করে, না হলে অপরিচিত একটি মেয়ের জন্য কেন এত করবে উনি? ধারা কিছু বলে না আর। রিয়া আবারও বলে, মনের কথা বলতে বেশি দেরি করিস না ধারা, দ্রুত জানিয়ে দে সব, তাহলে আসল উত্তর পেয়ে যাবি। ধারা মাথা নাড়ায়। পাশের রুম থেকে তাদের এসব কথোপকথন শুনে রাগে জ্বলে ওঠে রুমমেট বারফা। রাত 2:08। বিছানায় এপাশ ওপাশ করছে ধারা, চোখে ঘুম নেই এক ফোঁটাও। শটান হয়ে শুয়ে কাঁথা থেকে মাথা বের করে ফোঁস করে শ্বাস ছাড়ে সে। এলোমেলো চুলগুলো মুখের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে তার, দেখতে ভূতের মতো মনে হচ্ছে। নিজের ফোনটি হাতে নেয় সে, কল লিস্টে গিয়ে আয়মানের নাম্বারটি দেখে। আয়মানের নাম্বারের লাস্ট ডিজিট ধারার জন্ম তারিখ। আনমনে হাসে ধারা। স্ক্রল করতে নিলে কিভাবে যেন হাতে চাপ লেগে কল চলে যায় নাম্বারে, তা দেখে ঘাবড়ায় ধারা। একবার রিং হতে না হতে কল কেটে উঠে বসে সে, বুকের সঙ্গে ফোন চেপে নিজের ঘাবড়ে যাওয়া মনকে শান্ত করার চেষ্টা চালায়। তখনই বেজে ওঠে কল। আয়মানের নাম্বার দেখে শুকনো ঢোক গেলে ধারা। একবার ভাবে ধরবে না কল, পরক্ষণে মনে হলো কল দিয়েছে আমি নিজেই, তাও এত রাতে। এখন যদি রিসিভ না করি উনি চিন্তা করবেন। ফোন নিয়ে ছাদে আসে ধারা। কল একবার কেটে গিয়ে তখন পুনরায় এসেছে। রিসিভ করে কাপা গলায় বলে, হ্যালো। আয়মানের কণ্ঠে স্পষ্ট উদ্বিগ্নতা। ব্যতিব্যস্ত হয় সে বলে, আপনি ঠিক আছেন তো মিস ধারা? কোনো সমস্যায় পড়েছেন কি? আমি সাহায্য করব? ধারা ধীর গলায় বলে, আমি ঠিক আছি, ভুলবশত আপনার নাম্বারে কল চলে গিয়েছে, আই এম সরি। আয়মানকে এবার শান্ত মনে হলো কিছুটা। ফোনের অপর পাশ থেকে স্বস্তির নিঃশ্বাস নিল সে। কিছুক্ষণ কেটে গেল নীরবতার মাঝে। ধারা আকাশ পানে তাকিয়ে রইল। আয়মান হঠাৎ বলে উঠল, আপনি এখনও ঘুমোননি যে? ঘুম আসছে না বুঝি? ধারা তপ্ত কণ্ঠে বলে, এবার অতি উৎসাহ নিয়ে আয়মান বলে, আচ্ছা আপনার কি নিজেকে প্রচুর অগোছালো লাগছে? অকারণে হাসি পাচ্ছে? ঘুমে চোখ ভার কিন্তু মস্তিষ্ক সজাগ থাকছে? কারো হাসি, চেহারা, মুখশ্রী চক্ষু সম্মুখে ভাসছে স্মৃতি হয়ে? বিস্মিত হয় ধারা। ছাদের এক কোণে স্টপ দাঁড়িয়ে বলে, হু হু, সবই হচ্ছে, কিন্তু আপনি জানলেন কি করে? আয়মান হাসে, তারপর বলে, আমারও একই অবস্থা, সঙ্গে অস্বস্তি, নার্ভাসনেস তো আছে। আয়মান থামে একথা বলে। ধারা নিশ্চুপ, শুনশান চারপাশ। কি অদ্ভুত তাই না? আমাদের দুজনের অবস্থাই এক। এর মানে কি জানেন? আমরা একই নৌকার মাঝি, দুজনের গন্তব্য এক, অনুভূতি এক, চিন্তা ভাবনা এক। এর মানে কিছু কিছু হচ্ছে, সামথিং সামথিং। ধারা কিঞ্চিত হাসে শুধু। আয়মান আবারও বলে, আপনার হাসি দেখিয়ে সব এলোমেলো হয়ে গেছে আমার, মস্তিষ্ক এলিয়ে গেছে, কাজে মন বসছে না, খেতে ইচ্ছে করছে না। সারাক্ষণ আপনার মুখ, হাসি, কথা কানে চোখে বাজছে। আমি আরাম পাচ্ছি না কোনো মতে, দ্বিধাদ্বন্দ্বে ভুগছি ক্রমাগত। আর আমার পড়াশোনায় মন দিতে পারছি না, সারাক্ষণ অনেক ধারণা মাথায় চেপে বসে থাকছি। আপনার সঙ্গে আমার প্রথম দেখায় আমায় হেল্প করতে গিয়ে আপনার যে ভ্রুতে কেটে গিয়েছিল, সেটা প্রচুর আকর্ষণীয় লাগে আমার কাছে। জানি এখন আপনি আমায় পাগল বা অকৃতজ্ঞ ভাবতে পারেন, কিন্তু আমি আমার মনের কথা জানালাম শুধু। তবে বেশ, এই দাগটা আমার আজীবন থেকে যাক, ভালোবাসার চিহ্ন করে রেখে দিই। এভাবেই শুরু হয়েছিল আয়মান ও ধারা নামক মেয়েটির প্রেম কাহিনী। দুজনা দুজনের প্রতি ছিল অগাধ ভালোবাসা, বিশ্বাস। এসব ভাবতে ভাবতে কখন যে সোফাতে ঘুমিয়ে গেছে ধারা, সেই খেয়াল নেই। হঠাৎ নিজেকে শূন্যে ভাসছে বলে মনে হয় তার। পিটপিট করে চোখ মেলে ধারা। রাফির চেহারা দৃশ্যমান হয়, বুকে ধক করে ওঠে। অতীতের চাদরে ঢাকা পড়েছিল সে, তাই হঠাৎ বর্তমানকে দেখে মেনে নিতে সময় লাগে কিছুটা। ধারাকে তাকিয়ে থাকতে দেখে রাফি বলে, জেগে গেছো তুমি? সোফায় ঘুমিয়েছিলে, তাই ঘরে নিয়ে যাচ্ছিলাম তোমায়। সোফায় বেশিক্ষণ থাকলে ঘাড়ে ব্যথা হতে পারত। ধারা শক্ত করে রাফির গলা জড়িয়ে ধরে বলে, সত্যিই তুমি অনেক কেয়ারিং রাফি, আমি তোমায় পেয়ে অনেক সুখী। পরদিন আবারও অফিসের উদ্দেশ্যে বের হয় ধারা।
যাওয়ার পথে পাগল রূপী আয়মানকে দেখেনি আজ। মনে মনে ভাবল হয়তো এসে যাবে কোনো সময়। আয়মান এখানেই থাকে, বসে, খায়, কিন্তু ধারার ধারণাকে ভুল করে দিয়ে আজ আয়মান এলো না আর। ধারা বারবার জানালা দিয়ে আয়মানের খোঁজ নিল। সন্ধে হলো, অফিস থেকে বাইর হলো ধারা। রাফিয়া এখনও অফিসে আছে। সিকিউরিটি একটু দূরে পেছন পেছন হাঁটছে। ধারা এগিয়ে যেতে লাগলো। পেছন থেকে একজন ডেকে বলল, ম্যাম, গাড়ি আসছে আপনার, আপনি এখানেই দাঁড়ান। ধারা হাত উঁচিয়ে থামতে বলল তাকে। কয়েক পা হেঁটে আয়মান যেই স্থানে বসে সেখানে দাঁড়ালো। কিছুটা চিন্তিত দেখালো তাকে। সেদিন ভীষণ অসুস্থ ছিল আয়মান। অনিমা নিয়ে গিয়েছিল। আয়মানের অসুখ কি এখনও সারেনি? ধারা নিজের ফোন বের করলো। কল লিস্ট ঘেঁটে বেস্টু দিয়ে সেভ করা একটি নাম্বার বের করলো। প্রচণ্ড ঘামছে সে, সঙ্গে তরতর করে কাঁপছে হাত। আজ এতগুলো বছর পরে এই নাম্বারে কল দেবে সে। অতীতের মানুষগুলোকে হয়তো মুছে ফেলা যায়, কিন্তু তাদের কোনো না কোনো স্মৃতি জীবনে থেকেই যায়। এক সময়কার প্রিয় বন্ধু, বর্তমানের শত্রু। হায়রে নিয়তি, জানি না সিমটি এখনও ইউজ করে কিনা অনিমা। তবুও একবার কল দেওয়া যাক। একটা অসুস্থ মানুষকে দেখেছে সে। তাদের অফিসেও ছিল মানুষটা। এখন বর্তমানে তিনি কেমন আছে, কিভাবে আছে, এটা জানা নিজের মানবিক কর্তব্য মনে করে ধারা। যতই হোক, এই মানুষটি একসময় তার বহু উপকার করেছে, বিপদে পাশে থেকেছে, খেয়াল রেখেছে, যত্ন করেছে। আজ হয়তো সেগুলোর কিছুই নেই। তবে অকৃতজ্ঞ নয় ধারা। আয়মান স্বার্থপর হলেও সে না। সে ঠিকই মানুষকে সম্মান দিতে জানে। আপন মনে এসব ভাবতে ভাবতে অনিমার নাম্বারে কল দেয় ধারা। দুবার রিং হয় ঠিকই, কিন্তু রিসিভ হয় না। তিনবারের বেলায় রিসিভ করে অনিমা কল। অনিমার কণ্ঠস্বর কানে যেতে ধারার অপ্রস্তুত হয়ে পড়ে। আমতা আমতা করে বলে, আমি ধারা। অনিমা তৎক্ষণাৎ জবাব দেয়, কী জন্য কল দিয়েছেন, কি প্রয়োজন? আমার নম্বর ছিল আপনার কাছে? আমি তো ভেবেছিলাম সব কিছুর মতো নাম্বারটাও ডিলিট করেছেন। তা এত বছর পর কল যেহেতু দিলেন, আমার ভালো মন্দ জানতে নয় নিশ্চয়ই? অনিমার কণ্ঠে স্পষ্ট রাগ। এর কারণ জানে না ধারা। রাগ তো তার করার কথা ছিল না। ধারা দ্রুতই বলে, আয়মানের খোঁজ নিতে কল দিয়েছি আমি। আমার অফিস থেকে সে অসুস্থ অবস্থায় বের হয়েছে, সুতরাং তার পরবর্তী খোঁজখবর না আমার নৈতিক দায়িত্ব বলে মনে করছি। অপর প্রান্ত থেকে পুরুষ কণ্ঠে একটি হাসপাতালের নাম বলেন, এই হাসপাতালে আয়মান ভর্তি আছে তাই না? অনিমা ধারাকে কলে রেখেই বলে, হ্যাঁ আছে, দেখে এসো তুমি গিয়ে। লোকটি হয়তো অনিমার স্বামী হবে। অনিমা এবার নিজের ফোন কলে মনোযোগ দিল। ধারাকে উদ্দেশ্য করে বলল, কি বললি তুই? আয়মান ভাইয়ের খোঁজ নিতে চাস? এতদিন যেহেতু নিসনি, এখনও নেওয়ার প্রয়োজন নেই। তোর আলগা দরদ আমাদের কোনো প্রয়োজন নেই। তুই আছিস তো তোর মতো, থাক না সুখে। অতীতের পথে আবারও হাঁটার কি দরকার? আমি আয়মান ভাই সম্পর্কে কোনো তথ্যই তোকে দিতে পারবো না, দুঃখিত। কল কেটে দিল অনিমা। ধারার চোখে জল জমল। এমন অনিমাকে সে কল্পনাও করতে পারে না। ধারার একটু কিছু হলে যেই মেয়ে ঠিক থাকতে পারত না, আপন বোনের মতো ছিল যাদের সম্পর্ক, আজ তাদের কি অবস্থা! সত্যিই সময় মানুষকে কোথা থেকে কোথায় দাঁড় করায়। থেমে থাকা গাড়িতে গিয়ে বসলো ধারা। জানালা খুলে দিল গাড়ির। বিদেশে থেকে নামি দামি গাড়িতে চড়ে এখন আর দমবন্ধ লাগে না তার। সময়ের সঙ্গে সঙ্গে তার পরিস্থিতি, অভ্যাস, এমনকি সে নিজে অনেক পাল্টে গেছে। কিন্তু আজ জানালা খুলে বেশ ভালো লাগলো তার। চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল অজান্তেই। বিশাল এক হাসপাতালের সামনে থামলো ধারার গাড়ি। খুব ধীরে সুস্থে মাস্ক পরে গাড়ি থেকে নামে সে। চোখে সানগ্লাস, নিজেকে গোপন রাখতে তার এই বেশভূষণ। খোঁজ নিয়ে নির্দিষ্ট জায়গায় যায় সে। অনিমার সঙ্গে কথা বলার সময় হাসপাতালের নাম শুনেছে সে ওর স্বামীর মুখ থেকে। আয়মানকে একটাবার দেখতে আসা নিজের মানবিকতার কাজ বলে মনে করেছে সে। আয়মানের সামনে গিয়ে দাঁড়ায় ধারা। মাস্ক সানগ্লাস খুলে রাখে পারছে। আয়মানকে কেমন যেন নিষ্প্রাণ লাগছে। চোখ দুটোর আশেপাশে গভীর গর্ত। মুখে অসংখ্য দাড়ি, কোকড়ানো চুল, গভীর ঘুমে আচ্ছন্ন সে। মেবি ঘুমের মেডিসিন দেওয়া হয়েছে। ধারা একটি ফলের ব্যাগ টেবিলে রাখে। পাশে রাখা ছোট্ট টুলে বসে সে। আয়মানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। আজ মনে তার অন্যরকম ইচ্ছে জাগে। একটাবার আয়মানের গাল স্পর্শ করতে মন চায়। আজ আয়মানকে দেখে ঘৃণা বা রাগ লাগছে না, প্রচণ্ড মায়া লাগছে। তাকিয়ে থাকতে ইচ্ছে করছে,
মনে হচ্ছে এই মানুষটি তার বড্ড আপন। আয়মানের সঙ্গে কাটানো ভালো মন্দ অনেক স্মৃতি মনে পড়ে ধারার। আজ রাগের বদলে সেগুলো মনে পড়ে হাসি পাচ্ছে একটু। আয়মানকে ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না একদম। অদ্ভুত এক মায়া বারবার টেনে ধরছে তাকে। মনে হয় এ যেন শেষ দেখা। একজন নার্স এসে উপস্থিত হয় সেখানে। মেডিসিন ছিঁড়তে ছিঁড়তে বলে, ওনাকে ওষুধ খাইয়ে দিন প্লিজ। আমার হাত থেকে উনি একদমই ওষুধ খেতে চায় না। আপনি নিশ্চয়ই ওনার পরিচিত, আপনি দিলে হয়তো খাবে। ধারা আমতা আমতা করে বলে, ওই আসলে আমি। হঠাৎ পেছন থেকে অনিমার কর্কশ কণ্ঠস্বর ভেসে আসে। এক প্রকার রাগে একাকার হয়ে প্রবেশ করে অনিমা। নার্সের হাত থেকে ওষুধ নিয়ে বলে, উনি পেশেন্টের কেউ না। একজন অপরিচিত মানুষকে কিভাবে অ্যালাউ করেন আপনারা? যদি উনি আমার ভাইয়ের কোনো ক্ষতি করে দিত? কম তো ক্ষতি করেনি আজ পর্যন্ত। কথাটি বেশ মাইন্ডে লাগে ধারার। সে এসেছিল আয়মানকে একবার চোখের দেখা দেখতে, দেখেই চলে যেত। অনিমার এভাবে বাইরের লোকের সামনে অপমান করার মানে কি? ভদ্রভাবে কথা বলুন মিসেস অনিমা। আমি এখানে আয়মানের ক্ষতি করতে আসিনি, আর আমি অপরিচিত নই। তো আপনার পরিচয়? কে আপনি আয়মান ভাইয়ের? বলুন। ধারা চুপ যায়। নার্সটি কিছু না বলে সেই স্থান ত্যাগ করে। অনিমা এগিয়ে এসে বলে, এখানে কেন এসেছিস তুই? ওহ সরি, আপনাকে তো তুই বলা যাবে না। কত বড় বিজনেসম্যানের পুত্রবধূ আপনি, সেই সঙ্গে নিজেও একজন নামকরা ব্যক্তি। তা আপনি এখানে কেন এসেছেন? আয়মান ভাই মরেছে কিনা জানতে এসেছেন? ধারা চোখ রাঙিয়ে বলে, পরপর দুবার আমায় অপমান করেছিস তুই, কিচ্ছু বলিনি। ভাবিস না বলতে পারবো না কিছু। লিমিট ক্রস করিস না প্লিজ। এখানে আমি এসেছি আয়মানকে দেখতে, অন্য কোনো কারণে নয়। তোকে কি একবারও আসতে বলা হয়েছিল এখানে? কেন এলি? কোন অধিকার এলি? তোর মতো স্বার্থপর সুযোগ সন্ধানী মেয়ের কোনো প্রকার সিম্পিতি লাগবে না আয়মান ভাইয়ের। ধারা নিজেকে ঠিক রাখতে পারে না, কিছুটা উচ্চ স্বরে বলে, স্বার্থপর কাকে বলছিস তুই? নিজে স্বার্থপরে অন্যকে ব্লেম করছিস কিভাবে? তুই তোর নিজের স্বার্থে আমায় ব্যবহার করেছিলি। অতীত তুই ভুলে যেতে পারিস, আমি যাইনি। আমার জীবনকে নরক বানিয়েছিস তোরা। আমায় ফাঁসিয়ে আয়মানের সঙ্গে বিয়ে দিয়ে পেছনে অবৈধ সম্পর্ক রেখে গেছিস। সাইনবোর্ড হিসেবে আমায় সামনে দাঁড় করিয়ে খারাপ কাজ করেছিস। তোকে আমি আমার প্রিয় বন্ধু ভাবতাম, সেই তুই আমার পিঠে ছুরি বসিয়েছিস। আমার স্বামী, আমার ভালোবাসা, আমার সংসার সব কেড়ে নিয়েছিস। তোকে আমি কোনোদিন ক্ষমা করব না অনিমা। হনহনিয়ে বেরিয়ে যায় ধারা। অনিমা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকে তার পানে। গাড়িতে গিয়ে বসে ধারা। প্রচণ্ড বেগে গাড়ি চালিয়ে বাড়ি ফেরে। রাফিকে টেক্সট করে জানিয়ে দেয় আজ সে অফিস যাবে না, বাড়িতে থাকবে। ঘরে এসে গোসল করে ধারা। এরপর কাপড় বদলে আয়নার সামনে দাঁড়ায়। হু হু করে কেঁদে ওঠে। বুকের মাঝে চাপা কষ্ট অনুভব হয়। কি এমন দোষ ছিল তার? কোন পাপের শাস্তি সে পাচ্ছে? আয়মানকে ভালোবাসা পাপ, নাকি অনিমা আয়মানের অবৈধ সম্পর্কে প্রতিবাদ করা পাপ? নিজের প্রতিবিম্বের দিকে গভীর দৃষ্টিতে তাকায় ধারা। চোখের পাতায় ভেসে ওঠে অজস্র স্মৃতি। আয়মান ধারা সম্পর্কের 1 মাস পরেই দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আয়মানের মায়ের এই বিয়েতে মত ছিল না তেমন, কিন্তু দুজন দুজনের প্রতি অগাধ ভালোবাসা, বিশ্বাস থাকা এক প্রকার পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেন। ভেবেছিল বিয়ের পর হয়তো সব ঠিক হয়ে যাবে। দুজনের ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে আয়মানের মা ধারাকে কিছুতেই নিজের পুত্রবধূ হিসেবে মেনে নেয় না। তার ভাষ্যমতে ধারা আয়মানের সঙ্গে থাকলে আয়মানের ক্ষতি হবে। আয়মান নিজের মাকে অনেক বুঝিয়েও কোনো লাভ হয়নি। সে তার সিদ্ধান্তে স্থির, ধারাকে সে মানবে না কিছুতেই। নানাভাবে ধারাকে উপহাস অপমান করত। উঠতে বসতে কটু কথা শোনাতো। মন খারাপ হলেও ধারা তবুও সবটা মেনে নিয়ে সংসার করতে চেয়েছিল। কিন্তু বিপত্তি ঘটে তাদের বিয়ের মাস 2 পর। আয়মানের ফোনে প্রায় অনিমার নাম্বারে কল দেওয়া থাকতো। রাত দিনের অনেক সময়ই দুজনের কথা বলার রেকর্ড থাকতো। তবুও ধারা কিছু মনে করতো না বিষয়টিতে। নিজের বন্ধু ও স্বামীর প্রতি অগাধ বিশ্বাস ছিল তার। সপ্তাহে শুক্রবারে ধারা নিজের হোস্টেলে যেত। বন্ধুসহ রুমমেটদের সঙ্গে দেখা করার পাশাপাশি পড়াশোনা নিয়ে বিভিন্ন আলোচনা করত তারা। রিলেশন চলাকালীন সময় থেকে মারুফা মানে তার রুমমেট ধারাকে আয়মান ও অনিমা সম্পর্কে অনেক কথা বলতো। যেমন আয়মান তালুকদার অনিমাকে নিয়ে অনেক সেন্সিটিভ, অনেক পজিটিভ, কেয়ারিং, দুজনের মাঝে বন্ডিং ভালো, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কথাই বলে।
কিন্তু সেসবে তেমন পাত্তা দিত না ধারা। বিয়ের পর মারুফার এসব কথা বাড়তে লাগলো। ধারা চেষ্টা করতে এড়িয়ে চলতে, কিন্তু মারুফা প্রতিনিয়ত একই কথা বলতো। সেই সঙ্গে নানান যুক্তি উদাহরণ দাঁড় করাতো। বলতো নিজের ভাই বর্তমানে দেখে না বোনদের, আর অনিমা তো মামাতো বোন। এখানে আমি অনেক আগে থেকে আছি। অনিমাকে প্রায় আয়মান তালুকদার রাত বিরাতে বাড়িতে ড্রপ করে দেওয়া, নানান খাবার বাড়ি বয়ে এনে দিয়ে যাও। এত খোঁজ খবর রাখা নর্মাল নয়। দুজনকে দেখলে মনে হয় একে অপরের সঙ্গে মিল অধিক। এবার বিষয়টি মস্তিষ্কে নেয় ধারা। নিজেও একটু নজর দেয় এ বিষয়ে। তার সন্দেহ ধীরে ধীরে ঠিক হতে থাকে। আয়মান অনিমার সঙ্গে ফোনে কথা বলতো। এমনকি অনিমা কল দিলে আয়মান তার সামনে কথা বলতো না, ফোন নিয়ে বাইরে চলে যেত। দুজনে দেখাও করেছিল বেশ কবার। ধারা এগুলো আয়মানের ফোনের টেক্সট দেখে জেনেছিল, কিন্তু আয়মানকে জিজ্ঞেস করলে অস্বীকার করত, এড়িয়ে যেত। আয়মানকে ভীষণ অন্যমনস্ক লাগতে শুরু হলো ধারার। খুব বেশি বাড়িতে থাকতো না, থাকলেও মনমরা হয়ে থাকতো। প্রয়োজন ছাড়া ধারার সঙ্গে কথা বলতো না। এতে ধারা সম্পূর্ণ বুঝতে পারে বিষয়টি। অন্যদিকে অনিমাও তার সঙ্গে আগের মতো আর মিশতে চাইতো না। তেমন কথা বলা, দেখা করা কোনোটাই করতো না। এরপর এলো সেই সময় যেদিন আয়মান অনিমাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাইছে। মারুফা আগেই বলেছিল, ওরা তোকে ব্যবহার করছে ধারা। তোর পরিচয় সামনে নিয়ে নিজেরা সম্পর্ক চালিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত মারুফার বলা কথাই সত্য প্রমাণিত হয়েছিল। হন্তদন্ত পায়ে ঘরে প্রবেশ করে রাফি। এই ভর সন্ধ্যায় ধারাকে শুয়ে থাকতে দেখে চিন্তিত হয় সে। দ্রুত কদমে বিছানার কাছে এসে ধারার মুখের ওপর থেকে কাঁথা সরিয়ে গালে গলায় হাত দিয়ে বলে, তুমি ঠিক আছো ধারা? আরে ওকে? এ সময় শুয়ে আছো, শরীর খারাপ লাগছে? এনি প্রবলেম? ধারা দুহাত ভর দিয়ে উঠে বসে বলে, আমি ঠিক আছি রাফি, তুমি চিন্তা করো না। ওই আসলে মাথাটা ঝিমঝিম করছিল, তাই ভাবলাম আজকে বাসায় বসে রেস্ট নেই। তোমাকে তো টেক্সট করেছিলাম, আমি কনফারেন্স রুমে ছিলাম, তাই খেয়াল করিনি। ধারা রাফির কাঁধে মাথা রেখে চোখ বোঝে। অমনি ধারার ফোনে কল আসে একটি। রাফি আচমকায় তাকায় ফোনের দিকে। স্ক্রিনে ভেসে আছে বেষ্টু নামটি। রাফি ধারাকে জড়িয়ে রেখে ধারার ফোনটি হাতে নেয়। তারপর শুধায়, ইনিকে ধারা? নাম দেখে মনে হচ্ছে তোমার বন্ধু, কিন্তু আমার জানা মতে তোমার কোনো বন্ধু নেই, এবং থাকলেও তাদের সাথে তোমার সম্পর্ক নেই। ধারা কিছু না বলে রাফির হাত থেকে নিজের ফোন নিয়ে কলটি কেটে ফোন বন্ধ করে রাখে। রাফি এবার সন্দেহভাজন দৃষ্টিতে তাকায় ধারার দিকে। ধারা চুপচাপ মাথা নত করে বসে আছে সে। তোমার কোনো সমস্যা থাকলে আমায় জানাও ধারা। আমি তোমার স্বামী, তোমার সব বিষয়ে জানার অধিকার আমার আছে। আমার থেকে কিছু গোপন রেখে সম্পর্কের মাঝে প্রশ্ন দাঁড় করিয়ে রাখবে না প্লিজ। এসেছি থেকে দেখছি তুমি ভীষণ অন্যমনস্ক থাকছ। সারাদিন কি নিয়ে যেন ভাবছ। হুটহাট করে অফিস থেকে বেরিয়ে কোথাও গায়েব হয়ে যাচ্ছ। আমি প্রশ্ন করলে এড়িয়ে চলছ। অফিসে গেলে সারাক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকো। এখন আবার এই ফোন কল। আমার টেনশন হচ্ছে ধারা, প্লিজ আমায় জানাও সবটা। না হলে পরবর্তী সময় অন্য কারো কাছ থেকে কিছু জানতে পেলে আমি কষ্ট পাবো। ধারা তাকায় রাফির দিকে। ধক করে ওঠে তার বুক। রাফিকে কষ্ট দেওয়ার কথা সে স্বপ্নেও ভাবতে পারে না। রাফির মুখোমুখি বসে ধারা। আগের ন্যায় মাথা নত করে রয়। সামনের দুটো উৎসুক দৃষ্টি তখন তার পানে। ধারা রাফির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে এ পর্যন্ত ঘটা সব ঘটনা রাফিকে জানায়। আয়মান, অনিমা এবং আয়মানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত বলে, এবং এও বলে যে আমি তোমাকে জানাইনি কারণ আমি ভেবেছিলাম তুমি অন্য কিছু ভাবতে পারো বা চিন্তা করতে পারো। কাজের প্রেশার এমনিতে অনেক ছিল, তার মাঝে এসব শুনলে হয়তো রাগ করতে পারতে। রাফি ধারার কথা শুনে প্রথমে বেশ অবাক হয়, পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে, আমার স্ত্রী তুমি ধারা, আমার সন্তানের মা, সব কিছুর ঊর্ধ্বে তুমিও আমার সন্তান। কাজের চাপ থাকুক বা না থাকুক, তোমার ক্ষেত্রে আমি সবসময় অনেক পজিটিভ। আয়মান তালুকদারকে নিয়ে তোমার কিছু ভাবার প্রয়োজন নেই। ওনার শাস্তি উনি পেয়েছে। পৃথিবীর প্রতিটি মানুষকে তার কর্মফল ভোগ করতে হয়। এখানে কোনোভাবেই তুমি দায়ী নও। অতীত নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। আমরা বর্তমানকে নিয়ে সুখে আছি। তবু আয়মানকে দেখে যদি তোমার কোনো প্রকার খারাপ লাগা অনুভূতি হয় আমায় জানাবে। আমি আয়মানকে ওই স্থান থেকে সরিয়ে দেব। আমাদের অফিসের আগে বসা পাগলটি তো আয়মান তালুকদার, তাই না? অনেক বছর আগে আমি দেখেছিলাম একবার।
তাই চিনতে পারিনি। সত্যি মানুষ খুবই পরিবর্তনশীল। এক সময়কার টপ বিজনেসম্যান আজকের ভিখারি। ধারা আর কিছু বলে না, তবে মনে অনেকটা প্রশান্তি পায়। নিজের মাঝখানে অপরাধবোধ কাজ করছিল তার। রাফিকে না জানিয়ে আয়মানকে দেখতে যাওয়া, কথা বলা রাফিকে ঠকাচ্ছিল বলে মনে হচ্ছিল। যদিও আয়মানের চেতনা শক্তি নেই, বদ্ধ উন্মাদ, কিন্তু তবুও রাতে আর এ প্রসঙ্গে কথা হয় না ধারা রাফির মাঝে। রাফির বুকে মাথা রেখে ঘুমিয়ে যায় ধারা। সকালে হলুদ রঙা হালকা সূর্যের আলো এসে পড়ে ধারার মুখ জুড়ে। রাফির ঘুম ভেঙেছে একটু আগে। সূর্যের আলো পড়ে ধারার মুখটি চিকচিক করে ওঠে, চোখ পিটপিটায় ধারা। রাফি তার কপালে কিস করে বলে, গুড মর্নিং ডিয়ার। গুড মর্নিং। আর মোড়া ভেঙে উঠে বসে ধারা। নিজের উঁচু হওয়া পেটে হাত বুলায় কিছুক্ষণ, তারপর রাফির দিকে তাকিয়ে বলে, আজ অফিস শেষ করব তাড়াতাড়ি, এরপর তুমি আর আমি বাইরে খেতে যাব। এখানে আসার পর থেকে এই প্রথম ধারা তাকে নিজ ইচ্ছায় কোথাও নিয়ে যেতে বলছে। রাফির ভীষণ ভালো লাগে বিষয়টি। ধারাকে ফ্রেশ হতে বলে নিচে আসে সে। দুজনে খাবার খেয়ে বের হয় অফিসের উদ্দেশ্যে। আজ ধারা আয়মানের বসবাসরত স্থানে তাকায় না একটিবারের জন্য। রাফির সঙ্গে গল্প করতে করতে অফিসে পৌঁছেই কাজে লেগে পড়ে। তাকে আজ বেশ চাঙ্গা দেখাচ্ছে। হেসে খেলে সবাইকে কাজ বুঝিয়ে দিচ্ছে, আবার করছেও। সকল স্টাফদের একটি প্রজেক্ট ধরিয়ে দিয়ে বলে, এই প্রজেক্ট আমাদের কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি যদি আমরা সবাই মিলে সুন্দরভাবে কমপ্লিট করতে পারি তাহলে কোম্পানির অনেক লাভ হবে। সাকসেসফুলিভাবে প্রজেক্ট শেষ করলে অফিসের সকল কর্মীদের জন্য থাকবে 2 দিনের ট্যুর প্লাস একটি ডিনার পার্টি, যা পুরোটা অর্গানাইজ করবে আমাদের কোম্পানি। সবাই প্রচণ্ড উল্লাস নিয়ে হৈ হৈ করে ওঠে। ধারা সবাইকে চুপ করতে বলেন, তাহলে এবার কাজে নেমে পড়া যাক সকলে, লেটস স্টার্ট। আবারও আগের মতো হাসি খুশি মন নিয়ে কাজে লাগে ধারা। রাফি বসে বসে এতক্ষণ ধারার বাচ্চামো দেখছিল। মনে মনে বেশ স্বস্তি অনুভব করে সে। স্ত্রীকে আজকে চিন্তামুক্ত ফুরফুরে মেজাজে দেখে ভালো লাগে তার। জানালা দিয়ে বাইরে তাকায় রাফি। ধারার কাজ আজ সে করছে। বারবার জানালা দিয়ে উকিঝুঁকি মারছে। হয়তো ধারার মতো সেও আয়মানকে খোঁজার চেষ্টা করছে। বিকেল 4টা নাগাদ সব কাজ শেষ করে লিফটে উঠে ধারাও রাফি। রাফি ধারার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আজ সব কাজ একাই করলেন ম্যাডাম, ক্লান্ত হয়ে গেছেন নিশ্চয়। তুমি বাড়ি চলে যাও, আমি তোমার জন্য ইয়াম্মি খাবার কিনে নিয়ে যাচ্ছি, বাসায় বসে খেও। ধারা ঠোঁট উঁচু করে বলে, তাহলে আর আনন্দ হবে কি করে? আমি একটু বাইরে যেতে চাই। দুজনে একাকী সময় কাটাবো, ঘুরবো, খাবো, অনেক মজা হবে। ওকে ঠিক আছে, কিন্তু তুমি বেশি ফাস্ট ফুড খাবে না একদম। এ সময় বাইরের খাবার খাওয়া উচিত নয়। খেলেও খুব অল্প পরিমাণে খাবে। ধারা রাজি হয়। রাফির সঙ্গে নিচে আসে সে। গাড়ির কাছে আসতেই দেখে একটি মেয়ে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। ধারা এগিয়ে যায়। মেয়েটিকে ভীষণ পরিচিত লাগে তার। পেছন থেকে বলে, হ্যালো, কে আপনি? অনিমা ঘুরে দাঁড়ায়। ধারা অবাক হয়। রাফি এগিয়ে আসে। ধারাকে প্রশ্ন করে, তুমি ঠিক আছো ধারা? এখানে এলে কেন? আমাদের গাড়ি ওইদিকে। আর এই মেয়েটিকে তোমার পরিচিত? অনিমা রাফির পা থেকে মাথা অবধি তাকিয়ে বলে, আমি অনিমা। হয়তো আপনার বউয়ের মুখে আমার অনেক নিন্দা শুনেছেন। আমি সেই অনিমা। এখানে এসেছিলাম মিসেস চৌধুরীর সঙ্গে কিছু কথা বলতে। তবে এখানে বলা যাবে না। মিসেস ধারা, আপনি কি আমার সঙ্গে 1 ঘন্টার জন্য আমার বাড়ি যেতে পারবেন? আসলে সব কথা সবখানে বলা যায় না। আপনার মতো অবিবেচক তো আমি নই যে পাবলিক প্লেসে যা তা বলতে পারি। ধারা রাগে চল শক্ত করে। রাফি এসে তার হাত আঁকড়ে ধরে। অনিমা উপহাসসূচক হাসে। অনিমা আপনার সম্পর্কে আমার স্ত্রী নিন্দা কখনো করেনি, জাস্ট সত্য কথা বলেছে। আই থিঙ্ক সত্য কথা বলা নিন্দার মাঝে পড়ে না। চোখের দেখা সবসময় সত্য হয় না। অনেক সত্য সামনেই থাকে মিথ্যার জালের আড়ালে। সেই জাল ভেদ করে সত্যকে খুঁজে বের করা খুবই কঠিন, যা সবাই পারে না। উক্ত কথাটি বলে অনিমা তাকায় ধারার পানে। ধারা বুঝতে পারে অনিমা কথাটি তাকে মিন করে বলেছে, কিন্তু কিসের সত্যের কথা বলছে অনিমা। অনিমা আবারও ধারাকে উদ্দেশ্য করে বলে, আপনি কি যাবেন মিসেস ধারা? রাফি উত্তর দেয়, অবশ্যই ধারা যাবে, তবে একা না, আমিও তার সঙ্গে যাব। আপনি কি আপনার স্ত্রীকে নিয়ে ভয় পাচ্ছেন? ভাবছেন আমি তার ক্ষতি করে দেব? তাহলে ভুল ভাবছেন।
ক্ষতি করার ইচ্ছে থাকলে অনেক আগেই করতে পারতাম। ঠিক বলতে আমি জানি না, তবে আমি আমার স্ত্রীকে একা ছাড়ব না, এটাই শেষ। অনিমা হাঁটতে হাঁটতে বলল, ঠিক আছে চলুন, আমার গাড়ি ফলো করুন। ধারা রাফিকে যেতে নিষেধ করে। উত্তরে রাফি বলে, দেখি না উনি কি বলতে চান। কাল থেকে তোমায় কল করছে, আজ যেয়েছে অফিস এলো, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু বলবো হয়তো। এছাড়া ওনার মুখোমুখিও হওয়া হবে এতে করে। তুমি নার্ভাস হও না, আমি তোমায় ভালোবাসি, বিশ্বাস করি। রাফি আর ধারা নিজেদের গাড়িতে বসতে নিলে তাদের দেখা দেখি সিকিউরিটিরাও গাড়িতে উঠতে নেয়। ধারা রাফির দিকে তাকায়। রাফি বুঝতে পারে ধারা চোখের ভাষা। সিকিউরিটিদের উদ্দেশ্য করে বলে, তোমাদের যেতে হবে না, আমরা সময় মতো বাড়ি চলে যাব। এরপর দুজনে গাড়িতে উঠে বসে। ধারা চায় না তার অতীতের ব্যাপারে বাইরের কেউ জানতে পারুক, এতে রাফির সমস্যা হতে পারে। সোফায় বসে আছে ধারা ও রাফি। ধারা বারবার নিজের হাত কসলাচ্ছে, সঙ্গে ঘামছে। রাফি বুঝতে পারে ধারার অস্বস্তি। স্ত্রীর হাতে হাত রেখে আশ্বাস দেয় সে। অনিমা 2 কাপ কফি রাখে তাদের সামনে। খেতে বললে রাফি ঘড়ির দিকে তাকিয়ে বলে, যা বলার একটু তাড়াতাড়ি বলুন প্লিজ, আমাদের যেতে হবে। একটি ছোট ছেলে আসে। অনিমাকে বলে, আম্মু আমি বাবাইয়ের সঙ্গে বাইরে যাচ্ছি, তুমি কিন্তু আবার কাঁদবে না। অনিমা কিঞ্চিত হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। বাচ্চাটি চলে গেলে সামনে থাকা মানুষ দুটির দিকে কড়া দৃষ্টিতে তাকায় সে। আপনারা কফিটা খেয়ে নিন। সরি আপু, আমরা খেতে পারছি না এই মুহূর্তে। অনিমা উপহাসসূচক হেসে বলে, কেন ভয় পাচ্ছেন নাকি? ভাবছেন কিছু মিশিয়ে দিয়েছে? ধারা কফির মগ হাতে নিয়ে বলে, আমি মানুষকে বিশ্বাস করতে জানি, যদিও মানুষ আমার সেই বিশ্বাসের ঘরেই ছুরি বসিয়েছে বহুবার। অনিমা উচ্চস্বরে বলে, বিশ্বাসঘাতকতা আমি নই, করেছিস তুই। অন্যের ভালো সুযোগ নিয়ে শেষ করে দিয়েছিস সব। ধারা উঠে দাঁড়িয়ে আরও চিৎকার করে বলে, নিজের দোষ আমার উপর চাপাস না, অপরাধী তুই। কণ্ঠস্বর খাদে নামা ধারা, এটা মৃত বাড়ি, এখানে চেঁচিয়ে নিজের সম্মান নষ্ট করিস না। আমি এখানে তোর মিথ্যার প্রমাণ করতেই নিয়ে এসেছি। সেদিন হাসপাতালে তুই অনেক কথাই বলেছিস আমায়, কিন্তু প্রতিবাদ করিনি আমি, কারণ আমি চাইনি আর 5 জন তোর ব্যাপারে খারাপ কিছু জানুক। আজ সব শেষই যখন, আর এত ভেবে লাভ কি? আমায় নিয়ে তোর মনে অনেক ঘৃণা, রাগ না? আমায় খুব অপছন্দ করিস, আমায় অপরাধী ভাবিস, কিন্তু আসল অপরাধী তো তুই নিজেই ধারা। তোর জন্য পরপর অনেকগুলো জীবন ধ্বংস হয়ে গেছে। ভালোবাসাকে গলা টিপে হত্যা করেছিস তুই। আয়মান ভাই আমায় নয়, তোকে ভালোবাসতো, আগেও বেসেছে, এখনও বাসত। শুধুমাত্র তোর কারণে আয়মান ভাই রাস্তার বদ্ধ পাগল হয়েছিল, নিজস্ব চেতনাকে হারিয়ে রাস্তা রাস্তা ভিক্ষা করেছে। তোর আর আয়মান ভাইয়ের সম্পর্ক আমার শুরু থেকে ভীষণ ভালো লাগতো। আমিও চেয়েছিলাম এটি। তুই এতিম একটা মেয়ে, আয়মান ভাই একজন সৎ ছেলে। তোর সঙ্গে আয়মান ভাইয়ের সম্পর্ক হলে দুজনেই ভালো থাকতি। নানা অজুহাতে তোদের দেখা করাতাম আমি, এরপর তোদের বিয়ে হয়, তোরা সুখেই থাকছিলে। আমিও খুশি ছিলাম বেশ। জানি না কি হলো, তোর মনে আমায় নিয়ে নেগেটিভ ধারণা তৈরি হতে লাগলো। তোর কথাবার্তা আচরণে বিষয়টি বুঝেছিলাম আমি, তাই আমি সিদ্ধান্ত নেই তোদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখব না। আমি চাইনি আমার কারণে তোদের মাঝে অশান্তি হোক। নিজেকে সরিয়ে নিয়েছিলাম পুরো দমে। এমনকি আয়মান ভাইয়ের সঙ্গে আমি কথা বলতাম না, কারণ তুই পছন্দ করতি না বিষয়টি। তোদের বিয়েটা মন থেকে মেনে নিতে পারেনি আমার ফুফি, মানে তোর শাশুড়ি। সর্বক্ষণ তোর সঙ্গে বাজে ব্যবহার করত, তুই মন খারাপ করতি। তোর মা নেই, অনাথ। শাশুড়ি মায়ের এমন অমানবিক আচরণ খারাপ লাগবে স্বাভাবিক। সে তোকে মেনে নিতে নারাজ। পরপর 2-3 বার তোর সঙ্গে দেখা হওয়ার পর দুর্ভাগ্যক্রমে আয়মান ভাইয়ের সঙ্গে খারাপ কিছু ঘটেছে, তাই ফুফির ধারণা ছিল তুই তার সঙ্গে থাকলে তার ক্ষতি হবে। তুই অনেক আনলাকি। সেকেলে মানুষ কিনা, আর বাবা মরা ছেলেকে নিয়ে ফুফি অনেক বেশি চিন্তা করত, অনেক সেন্সিটিভ ছিল। এসব জেনে আমি ফুফিকে অনেক বোঝাই, কিন্তু সে নাছোড় বান্দা। ভাইও বোঝায় তাকে, কাজ হয় না কিছুতেই। ভাই জোর গলায় ফুফিকে কিছু বলতেও পারছিল না। আয়মান ভাইয়ের বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর ফুফি একা হাতে ভাইকে মানুষ করেছেন। অল্প বয়সী হওয়ার পরেও দ্বিতীয় বিবাহ করেননি ভাইয়ের কথা ভেবে। নিজে খেয়ে না খেয়ে অন্যের বাড়ি কাজ করে পর্যন্ত ভাইকে পড়িয়েছেন। ছোট থেকে ভাই অনেক মেধাবী ছিল, তার বাবার মতো। মাথায় নিত্য নতুন বুদ্ধির আমদানি হতো তার।
পড়াশোনা শেষ করার আগে খুব অল্প পরিসরে ব্যবসা শুরু করেন তিনি। এরপর অক্লান্ত পরিশ্রম ও মেধা দ্বারা ব্যবসা অনেক লাভবান হয়। কয়েক বছরের মাঝে নামকরা বিজনেসম্যান হয়ে তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এদিকে ফুফির তোর প্রতি খারাপ ব্যবহার দিনকে দিন বেড়েই চলেছিল। তুই মন খারাপ করে থাকতি, ব্যাপারটি ঠিক মেনে নিতে পারেনি আয়মান ভাই। তোকে প্রচণ্ড ভালোবাসত কিনা একটি প্ল্যান করে সে, তবে তার একার পক্ষে প্ল্যানটি সফল করা সম্ভব ছিল না। আমায় সামিল করতে চায় সে। ভাইয়ের প্ল্যানটি ছিল তোকে শপিংয়ের কথা বলে বাড়ি থেকে বের করে একটি ফ্ল্যাটে গিয়ে উঠবে, অন্তত 7 দিন সেখানে থাকবি তোরা। ফুফি নিজের ছেলেকে দূরে হতে দেখে নিজের ভুল বুঝতে পেরে তোকে মেনে নেবে, তারপর তোরা সুখে শান্তিতে সংসার করবি। কিন্তু এই 7টা দিন ফুফির কাছে থাকার মতো কাউকে প্রয়োজন ছিল। এই শহরে আমি ফুফিদের আর ফুফির আমার ছাড়া আপন কেউ ছিল না। আমি তার নিজের ভাইয়ের মেয়ে। আয়মান ভাই বাইরের কাউকে বিশ্বাস করতে পারছিল না, যদি তার মায়ের সঙ্গে খারাপ কিছু করে দেয় এই ভয়। তাই আমাকে রিকোয়েস্ট করে 7টি দিন ওই বাড়িতে গিয়ে থাকার জন্য। প্রথম শুনে আমি বারণ করে দিই, কেননা এভাবে সব রেখে তাদের বাড়ি গিয়ে থাকা আমার সম্ভব ছিল না। তার মাঝে তুই আবার আমায় নিয়ে সন্দেহ করিস। যদিও এই বিষয়টি আয়মান ভাই জানতো না, জানলে এত বড় রিস্ক নিতেন না। আয়মান ভাইও নাছোড়বান্দা, আমায় রাজি করিয়ে ছাড়বেন। আমায় সে রাজি করানোর জন্যই ঘন ঘন ফোন দিত, প্লাস দেখা করে বুঝিয়েছিল। তুই তো জানতিস দিনের বেশিরভাগ সময় আমি কলেজ, টিউশন, কোচিং, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। তাই ভাই আমায় রাতে কল করত, যাতে আমি ঠান্ডা মেজাজ থাকা অবস্থায় তার প্রস্তাব মেনে নিই। এসব কথা তোকে জানাইনি কারণ তুই ছিলি অধিক নরম মনের। ফুফি তোকে মেনে না নিল তুই ফুফিকে মায়ের নজরে দেখতি। এভাবে ফুফিকে একা রেখে অন্য কোথাও থাকাটা তুই মেনে নিতি না, তাই তোকে জানায়নি সে। ভেবেছিল সব ঠিক হলে চলে আসবে, কিন্তু তার হলো কই। অনিমা চুপ করে। ধারা আর রাফি প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে তার নিকট। কিছুক্ষণ দম নিয়ে অনিমা আবারও বলতে শুরু করে, আয়মান ভাইয়ের অনুরোধে আমি রাজি হয়ে এক প্রকার ইচ্ছা না থাকা সত্ত্বেও। সেদিনটা ছিল সোমবার। ভাইয়ের কথানুসারে আমি ওই বাড়িতে যাব, আর তোকে ভাই নিয়ে বেরিয়ে যাবে। আমি আমার প্রয়োজনীয় কিছু নিয়ে ওই বাড়িতে যাই। তখন হঠাৎ কারেন্ট চলে যায়। আমি অন্ধকার হাতরে সামনে এগুচ্ছিলাম, ভাই সিঁড়ি বেয়ে নিচে নামছিল। হঠাৎ দুজনে দুজনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যাই। এরপর কারেন্ট আসে। তুই আমাদের বুলবুজে বাড়ি থেকে চলে যাস। অনিমা আবারও চুপ যায়। এক গ্লাস পানি খেয়ে গলা ভিজিয়ে বলতে শুরু করে, আমি আয়মান ভাইয়ের অফিসে চাকরি নিয়েছিলাম বলে তুই ভাবতি আমি ভাইয়ের থেকে সুযোগ নিচ্ছি। আরে আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলাম আমি, কারো সহায়তায় নয়। যদি সুযোগ নেওয়ারই হতো তাহলে বেশ আগেই নিতে পারতাম। আমার আত্মসম্মান বোধ ছিল। আমি কেন অন্যের করুণায় বাঁচব? এই জন্যে আমার মা বাবা এত ত্যাগ করেছিল। আমার পরিবার আমায় অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে। তাদের এই কষ্ট আমি অন্যের দয়া নিয়ে অপমান করতে পারতাম না। আয়মান ভাইয়ের অফিসে চাকরি করার মতো যোগ্যতা আমার তখন হয়েছিল, তবুও করতে চাইনি আমি। করেছিলাম ফুফির কথায় আর আমার পরিবারের কথা ভেবে। তোদের মতো ধনী পরিবার ছিল না আমার। গ্রামের বসবাসরত বৃদ্ধ বাবা মাকে খাওয়াতে হতো, মাস শেষে টাকা দিতে হতো, সঙ্গে নিজের খরচ তো আছি। সেই মাসে আমার 3-3টে টিউশন বাদ গিয়েছে। টাকা সংকটে পড়েছি। ওদিকে বাবারও কঠিন অসুখ, কলেজে অনেকগুলো টাকার প্রয়োজন। চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল আমার। মায়ের মতো ফুফির সঙ্গে বিষয়টি শেয়ার করি। তিনি আমায় তার থেকে টাকা নিতে বলে, আমি নাকচ করি। এদিকে আমার যা পরিস্থিতি, তাতে টাকা ধার হিসেবে নিলেও 6 মাসে শোধ করতে পারবো কিনা সন্দেহ। তাই নেই না আমি। তখন ফুফি আমায় ভাইয়ের অফিসে চাকরি নিতে বলে। অন্য কোথাও চাকরি পাওয়া তখন বেশ সময় সাপেক্ষ। ফুফি আমায় বোঝায়, তুই চাকরিটা নে মা, তুই তো এমনি এমনি টাকা নিবি না। পরিশ্রম করে কাজ করে তোর প্রাপ্য টাকা তুই নিবি। এতে তোর আত্মসম্মানে কোনো আঘাত লাগবে না। বাধ্য হয়ে আমি চাকরিটা নিই, তবে বেশি দিন স্থায়ী হয়নি সেটি। তুই যদি নৈবাড়ি থেকে চলে যাস, চাইলেই আমি বা ভাই তোকে আটকাতে পারতাম, কিন্তু আটকাইনি কেন জানিস? তুই ছিল অত্যন্ত জেদি একটা মেয়ে, নিজের যা মনে হতো সেটাই করতে। তখন তুই আমাদের উপর এমনিতেই রেগেছিলি ভীষণ। ওই সময় আমরা যদি তোকে বোঝানোর চেষ্টা করতাম,
তুই না বুঝে উল্টে চিৎকার চেঁচামেচি করতি। আয়মান ভাই পুরুষ মানুষ, নির্দোষ ছিল সে, তাই রাগের মাথায় তোকে দু একটা কথা শুনিয়ে দিতে পারত। এতে তোদের সম্পর্ক আরো খারাপের দিকে যেত। তাই আমরা চেয়েছিলাম তোর মাথা ঠান্ডা হওয়ার পর তিনজনে বসে কথা বলবো। তুই বাড়ি থেকে গেলে যেতি তো আমাদের হোস্টেলে, এছাড়া আর কোথাও যাওয়ার জায়গাও ছিল না তোর। আমরা ফিরিয়ে আনতাম তোকে, কিন্তু সেই ধৈর্য কি আর তোর হয়? তুই গেলি নতুন সঙ্গ নিয়ে, নতুন জীবনের নতুন সংসারে। ফাঁসির আসামিকেও সে সুযোগ দেওয়া হয়, সেখানে নিরপরাধ আয়মান ভাইকে একটা সুযোগ তুই দিসনি। তুই চলে যাওয়ার মিনিট 10 পরই আয়মান ভাই বের হয় তোর খোঁজে। তন্ন তন্ন করে খুঁজেও কোথাও না পেলে বিধ্বস্ত হয়ে বাড়ি ফেরে। তোকে হারানোর শোকে টানা 3 দিন জ্বরে বিছানাগত ছিল আয়মান ভাই। সর্বোচ্চ চেষ্টা করা হয় তোকে খোঁজার, কিন্তু যে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে কি আর খুঁজে পাওয়া যায়? আয়মান ভাই নাওয়া খাওয়া বাদ দিয়ে শুধু তোর জন্য কাঁদত। আমরা অনেক বোঝাই, কিন্তু সে শোনে না। একদিন খবর আসে আয়মান ভাইয়ের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়েছে তার অফিসের কাজের প্রতি অমনোযোগ হওয়ার জন্য। ফুফি প্রচুর রেগে গিয়ে ভাইয়ের সঙ্গে চিৎকার করে বলে, কি এক মেয়ের জন্য পড়ে আছিস তুই? ভেবে নে ও মরে গেছে। আয়মান ভাই সে প্রথমবার তার মায়ের দিকে রক্তচক্ষুতে তাকিয়ে বলেছিল, আমার ধারা মরেনি, ও বেঁচে আছে। তুই ওর জন্য আর কতকাল অপেক্ষা করবি? সারা জীবন। ও যদি অন্য কারো হয়ে যায়? তখন আয়মান ভাই মাথা নত করে চুপ ছিল। কাঁদতে না পেরে মুখে শিরা উপশিরা যেন জেগে উঠছিল। বেঁধে আসা গলায় তিনি সেদিন বলেছিল, আমি ওর জন্য দোয়া করব। ও যেখানেই থাকুক, যার সঙ্গেই থাকুক, সর্বদা ভালো থাকুক। হয়তো আয়মান ভাইয়ের দোয়ার জোরে আল্লাহ তোকে এখনো ভালো রেখেছে। যদিও এটা বলা ঠিক নয়, তুই গেলি ঠিকই, কিন্তু আমায় আর আয়মান ভাইকে জড়িয়ে দিলি একটা মিথ্যা সম্পর্কে। অথচ আমি তখন ভালোবাসি আমার গ্রামের এক ছোট্ট মুদির দোকানদার ছেলেকে। ছেলেটি এতিম ছিল। নিজের বান্ধবীদের কোটিপতি বিজনেসম্যান স্বামী, বড় চাকরিজীবী বয়ফ্রেন্ডদের ভিড়ে আমার সামান্য গ্রামের মুদিখানার দোকানের ছেলেকে ভালোবাসার কথা শুনলে সবাই তাকে নিয়ে উপহাস করত, নিচু করে দেখত, যেটা আমি চাইনি। তাই তোদের কাউকে জানাইনি বিষয়টি। ভেবেছিলাম পড়াশোনা শেষ করে গ্রামের একটা স্কুলের শিক্ষকতা শুরু করে তাকে বিয়ে করব। মা বাবা সে আমি মিলে হবে ছোট্ট একটা সংসার, এরপর সবাইকে জানাবো। একবার বিয়ে হয়ে গেলে তাকে নিয়ে আর বাজে কথা বলতো না কেউ তেমন। সে মতোই চলছিল সব। মাঝখানে তুই আমার সব ইচ্ছাকে শেষ করে দিলি। আমার নামে রটা মিথ্যা অপবাদ ওর কানে পর্যন্ত পৌঁছে গিয়েছিল আমায় কল করে সত্যটা জানার জন্য। কিন্তু আমি এসব নিয়ে এতটাই বিরক্ত ছিলাম, কারো সঙ্গে কথা বলার মুড ছিল না। ফোন বন্ধ করে রাখি, মাথায় সবসময় তোকে ফিরিয়ে আনার চিন্তা ঘুরত। আমার সে প্রেমিক পুরুষ কোনো উত্তর না পেয়ে মিথ্যাকে সত্য বলে মেনে নেয়। নিজের ভালোবাসার কাছ থেকে প্রতারণা সইতে না পেরে আত্মহত্যা করে। গ্রামের ছেলে কি না, একটু বেশি সহজ সরল ছিল। আমি হয়ে যাই আরও একা। অনিমা কান্নায় ভেঙে পড়ে। আমি তখনও চুপচাপ, মুখ দিয়ে কথা আসছে না আমার। এ কি করেছি আমি? অনিমা আমার দিকে আরও কিছুটা এগিয়ে এসে বলে, ঠিক কি দেখে তোর মনে হয়েছিল যে আয়মান ভাইয়ের সঙ্গে আমার অবৈধ সম্পর্ক আছে? সম্পর্ক থাকলে তোকে কেন আমি এগিয়ে দিয়েছিলাম বল? তোর বিয়ের সাক্ষী কেন হয়েছিলাম? আর যদি সম্পর্ক থেকেই থাকতো, তাহলে তোদের বিয়ের আগে কেন আমরা একে অপরের কাছে গেলাম না বল? তখন সুযোগ ছিল, তুই ছিলি না, তোদের সম্পর্ক ছিল না। তখন কেন যাইনি আমি? তোর বিয়ের পর কেন সম্পর্কে জড়ালাম? একটা বারো এসব ভেবে দেখেছিলি? ফুফি তার বাড়িতে ভালো কিছু রান্না করলে আমায় একটু দিয়ে যেত। কখনো টিউশন থেকে ফিরতে রাত হলে আয়মান ভাই আমায় সাহায্য করত। মাঝে সাঝে এটা ওটা ছোটোখাটো কিছু কিনে দিত। ভাই কি এগুলো করতে পারে না? খুব কি অস্বাভাবিক কিছু আছে এখানে? আমাদেরকে কি তুই কখনো কাছাকাছি বিব্রতকর অবস্থায় দেখেছিস? সাধারণ সাহায্য করার বিষয়টাকে তুই কত দূর গড়ালি। আমার প্রতি কেন এত সদয় ছিল আয়মান ভাই জানিস? অনিমা চিৎকারে মৃদু কেঁপে ওঠে ধারা। অনিমা জোরে জোরে শ্বাস নিয়ে বলে, তোর প্রাক্তন স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গিয়েছিল আমার বড় ভাইয়ের। আয়মান ভাইকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে যাচ্ছিল তার মা বাবা ও আমার ভাই। আচমকা মাঝ রাস্তায় দুদিক থেকে দুটো ট্রাক আসতে থাকে, পেছনে সামনে অন্য ছোট যানবাহন। আয়মান ভাই সে সময় বেশ ছোট,
আমার ভাই বয়সে বড় ছিল, ফুফি কিছুটা পিছে ছিল। আমার ভাই চাইলেই নিজে দৌড়ে সরে যেতে পারত, কিন্তু তিনি তা না করে আয়মান ভাইকে সরিয়ে দেয় ধাক্কা দিয়ে। আয়মান ভাইয়ের বাবাকেও সরাতে চেয়েছিল, সেজন্য ধাক্কাও দিয়েছিল, কিন্তু তিনি দূরে না পড়ে সেখানেই পড়ে যান। মুহূর্তের মাঝে ট্রাক এসে দুজনকে চাপা দিয়ে দেয়। স্পট ডেথ। আজ আমার ভাই জীবিত থাকলে আমার এত কষ্ট করতে হতো না, অন্তত আমার মা বাবার দেখভাল তো করতো তিনি। আমি এ শহরে সম্পূর্ণ একা এসেছিলাম পড়াশোনার তাগিদে। আমার নিজের ভাই বেঁচে থাকলে আয়মান ভাইকে আমার সেফটি দিতে হতো না। এই ঘটনার পর আয়মান ভাই নিজেকে দোষী মনে করত। আমি কখনো কিছু বলিনি এ বিষয়ে। সে ভাবত তার জন্য আমার ভাইয়ের মৃত্যু হয়েছে, তাই আমার ভালো এবার তাকে দেখতে হবে। ইচ্ছে করলে আমি ভাইয়ের থেকে অনেক সুযোগ সুবিধা নিতে পারতাম, কিন্তু তা করি না, নিজেকে ছোট দেখব না ভেবে। তোর চলে যাওয়ার পর আয়মান ভাই পুরোপুরি বদলে যায়। কারো সঙ্গে কথা পর্যন্ত বলতো না। এদিকে ব্যবসা তখন চরম বিপর্যয়ের মুখে। শেষ চেষ্টা হিসেবে ফুফি আমায় বলে ব্যবসার হাল ধরতে। আমি তাই করি, কিন্তু আমার স্বল্প বুদ্ধি দিয়ে কিছুই করতে পারিনি। টপ বিজনেস থেকে একদম পথে বসে যায় তারা ধীরে ধীরে। এরই মাঝে তোর ডিভোর্স লেটার আসে। আয়মান ভাই পাগলের মতো হয়ে যায়। ফুফি ছেলের এমন করুণ দশা দেখে ভুল বুঝতে পারেন, তোর কাছে ক্ষমা চাইতে চান। অনেক খোঁজ নিয়ে আমরা জানতে পারি তুই রাফি চৌধুরীকে বিয়ে করে বিদেশ চলে গিয়েছিস। একথা শুনে খারাপ অবস্থা হয়ে যায় আয়মান ভাইয়ের। হাসপাতালে ভর্তি করি। রক্ত স্যালাইন দিয়ে জ্ঞান ফেরালেও তার মস্তিষ্ক ঠিক ছিল না। চিৎকার করতো তোর নাম নিয়ে। ডাক্তার রিলিজ করে দেয় তাকে। বাড়িতে আনা হলে পালিয়ে রাস্তায় চলে যায় আয়মান ভাই। পাগলের মতো হাঁটতো আর ধারা ধারা করে কাঁদত। একসময় বদ্ধ পাগল হয়ে যায় তিনি। চেতনা হারিয়ে ফেলে পুরোপুরি। ছেলের এই অবস্থা ফুফি সইতে না পেরে শেষ ভরসা বাড়ি জায়গা সহ সকল সম্পদ বিক্রি করে দেশে বিদেশে ছেলের চিকিৎসা করায়, কিন্তু কাজ হয় না। একটা মানুষের সুস্থ হওয়ার জন্য প্রয়োজন তার নিজস্ব ইচ্ছা শক্তি। তোকে হারিয়ে আয়মান ভাই তার ইচ্ছেকে ত্যাগ করেছিল, নিজে আর সুস্থ হতে চায়নি। বাধ্য হয়ে ফুফি গ্রামের বাড়িতে পাগল আয়মান ভাইকে নিয়ে চলে যায়। সেখানে কিছুদিন থাকার পর ছেলের এমন অসহনীয় অবস্থা দেখতে দেখতে সে নিজেও মারা যান অসুস্থ হয়ে। আয়মান ভাইকে আমি শহরে নিয়ে আসি একজনের কাছে চিকিৎসা নিতে, কিন্তু সে পালিয়ে যায়। অনেক খুঁজি, এরপর পাই 3 মাস পর জখম অবস্থায়। কেউ তাকে মেরে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রেখেছিল। আমি তার ট্রিটমেন্ট করাই, সুস্থ করি। সে আবারও পালায়। খুঁজেও পাই, তবে কখনো বা রক্তাক্ত অবস্থায়, কখনো বা জ্বর অবস্থায়। জ্বরের ঘোরও ভাই তোরই নাম নিত। এভাবেই চলছিল সময়। এরই মাঝে আমার মা বাবা আমায় জোর করে বিয়ে দেয়। আমার সংসার হয়। আয়মান ভাইয়ের খোঁজ তেমন নিতে পারতাম না। কখনো রাস্তায় দেখলে নিয়ে আসতাম বাড়িতে, কিন্তু সে থাকতো না বেশি সময়। আটকে রাখলে কোনোভাবে পালিয়ে যেত অথবা ভাঙচুর করত। তোকে রাস্তায় রাস্তায় খুঁজত। ধারার কান্নার শব্দে ধ্যান ভাঙে অনিমার। ধারার চোখের জল অসহ্য লাগে তার। তেরে এসে ধারার বাহু চেপে ধরে ঝাঁকিয়ে বলে, কাঁদছিস কেন তুই? তোর তো আজ মহা আনন্দের দিন। আমার ভাইটাকে পাগল বানিয়ে শান্তি পাসনি। নিজের ভালোবাসাকে ধ্বংস করেছিস তুই। আমার ভালোবাসাকে হত্যা করেছিস। আর কি চাস তুই? বল ধারা, বল। ধারা কান্না ভেজা কণ্ঠে অনিমার হাত ধরে বলে, বিশ্বাস কর অনি, আমি এসব জানতাম না। আমায় ক্ষমা করে দে তুই। আয়মানকে হারানোর পর আমি নিজে অনেক ভেঙে পড়েছিলাম। কাঁদতাম, না খেয়ে থাকতাম, ঘুমাতাম না। মৃতপ্রায় অবস্থা হয়েছিল আমার। রাফি ও তার পরিবার আমায় সাহায্য করেছিল সে সময়। আমি বুঝতে পারিনি। আমাদের রুমমেট মারুফা আমায় সর্বক্ষণ তোদের ব্যাপারে নেগেটিভ কিছু বলতো। নানান যুক্তি প্রমাণ সামনে দাঁড় করাতো। আমি মানুষ তো বল। এক কথা 10 বার শুনতে শুনতে একবার কানে নিয়েছিলাম। হঠাৎ রাফি উঠে দাঁড়িয়ে বলতে শুরু করে, সিরিয়াসলি ধারা, তুমি বুঝতে পারোনি? ততটা অবুঝ কি তুমি ছিলে? যাকে ভালোবেসে বিয়ে করলে, একসাথে সংসার করলে, তার প্রতি একটুও বিশ্বাস ছিল না? অন্যের কথায় তাকে ভুল বুঝলে? একটাবার খোঁজ তো নিতে পারতো অন্তত। আয়মান তালুকদারের তুলনায় আমি তোমার জন্য তেমন কিছুই করতে পারিনি হয়তো। যেই ছেলে এত করার পরও তুমি তার সঙ্গে এমন একটা ঘৃণ্য কাজ করলে। ভালো সুস্থ একটা ছেলেকে পাগল বানিয়ে দিলে। না জানি আমায় কি করবে তুমি। আমাকেও ভুল বুঝে ছেড়ে চলে যেতে পারো।
আয়মান তোমার জন্য লয়াল ছিল ধারা, তার মতে এই দুনিয়ায় কেউ তোমায় ভালোবাসতে পারবে না। যেই ছেলে তোমার জন্য পাগল পর্যন্ত হয়ে গেল, তার প্রতি তোমার একটুও করুণা নেই। আমি তোমায় কেন ভালোবেসেছিলাম জানো? তোমার দুঃখের অতীত জেনে। আমার মনে হয়েছিল তুমি দুঃখিনী, তোমায় ভালোবেসে আগলে নেওয়া যায়, কিন্তু তুমি যে এত বড় অন্যায় করতে পারো এটা আমার ধারণাতে ছিল না। এখন তুমি আমার স্ত্রী, আমার সন্তানের মা। চাইলেই হয়তো তোমায় কিছু বলতে পারবো না আমি, কিন্তু তোমাকে আমি এখন থেকে অপরাধীর চোখেই দেখব। আয়মান তালুকদারের জীবন ধ্বংসের অপরাধী বলে মনে করব। একটা কথা সবসময় মাথায় রাখবে, সব দেখা সত্য হয় না, কিছু দেখা মিথ্যা দিয়ে তৈরি থাকে, যা নিজেকে খুঁজে বের করতে হয়। হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে যায় রাফি। ধারা মুখে দুহাত জড়িয়ে কাঁদতে থাকে। হঠাৎ কান্না বন্ধ করে ধারা অনিমার কাছে এগিয়ে এসে বলে, আয়মান কোথায় অনি? আমায় আয়মানের কাছে নিয়ে চল, নিজের সর্বস্ব দিয়ে হলেও আমি আয়মানকে সুস্থ করব। অনিমা উপহাসসূচক হাসে। ধারা বোঝে না এ হাসির মানে। অনিমা তার হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে আসে। কিছুটা দূরে বাঁশে ঘেরা একটি নতুন কবর। অনিমা ধারার কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলে, ওই দেখ আয়মান ভাই ওখানে ঘুমিয়ে আছে, যা না যা, আয়মান ভাইকে সুস্থ কর। ধারা কবরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়। অনিমা কান্না ভেজা কণ্ঠে বলে, তুই হাসপাতাল থেকে চলে আসার পর আয়মান ভাইয়ের জ্ঞান ফেরে। অদ্ভুতভাবে তখন তাকে সুস্থ মনে হচ্ছিল। স্বাভাবিকভাবে কথা বলছিল, শুধু বলছিল আমার ধারা এসেছিল, আমি দেখেছি, আমাকে ধারার কাছে যেতে হবে, ও আমায় খুঁজছে। দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায় সে। আমরা শত চেষ্টা করে আটকাতে পারিনি। রাত হলেও কোনো খোঁজ পাই না যখন, তখন চিন্তায় পড়ে তোকে কল দিই। ভেবেছিলাম তোর কাছে হয়তো সত্যি গিয়েছে, কিন্তু তুই তো মহাব্যস্ত, কল রিসিভ করার সময় কি তোর আছে? পরদিন ভাইকে মৃত অবস্থায় পাই। বাবার মতোই মৃত্যু হয়েছিল তার। জানিস ধারা, আয়মান ভাই না ট্রাক দেখে খুব ভয় পেত। চোখের সামনে বাবা ভাইকে ট্রাক দুর্ঘটনায় মারা যেতে দেখেছে কিনা। কপাল কি দেখ, সেই ট্রাকের নিচে চাপা পড়ে মরতে হলো বেচারাকে। শুনেছিলাম মারা যাওয়ার আগে ভাই তোর হাতে পানি খেতে চেয়েছিল, তুই আর আসবি কিভাবে? স্বামী সংসার রেখে এই পাগল মানুষের জন্য আসা যায় নাকি? তোর কিন্তু লাভই হলো বল, আপদ বিদায় হলো তোর। এমন সময় বৃষ্টি শুরু হয়। অনিমা বাড়ির ভেতর চলে যায়। ধারা এক পা করে আয়মানের কবরের কাছে যেতে থাকে। মস্তিষ্ক ফাঁকা তার, মুখে নেই হাসি কান্না কোনোটাই। দৃষ্টি স্থির, এলোমেলো চুল, কেমন যেন বিধ্বস্ত অবস্থা। এমন ধারাকে কেউ আগে দেখেনি। কবরের সামনে গিয়ে শরীর ছেড়ে দেয় ধারা, ধপাস করে নিচে বসে পড়ে। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে বলে, আয়মান তুমি না আমার সঙ্গে শুধু একাকী সময় কাটাতে চাইতে? এই দেখো আমি একা এসেছি, তুমি নাকি আমার হাতে পানি খেতে চেয়েছিলে। দেখো আয়মান, চারপাশে কত পানি। বলো তো, এই যে মিস ধারা, আমায় না কত খুঁজেছো তুমি। আমি আজ নিজে থেকে তোমার সামনে এসেছি, কথা বলো আমার সঙ্গে। কি হলো আয়মান, চুপ কেন তুমি? তোমার অপেক্ষার অবসান হয়েছে, আমি ফিরে এসেছি। আসতে কি খুব দেরি করে ফেলেছি? তুমি কি আমায় আর গ্রহণ করবে না, কথা বলবে না? কি হলো আয়মান, জবাব দাও। এই আয়মান, শুনছো তুমি? কিন্তু কোনো জবাব আসে না। আসবেই বা কি করে? সেই পরিস্থিতি যে আর নেই। ধারা কাঁদে শব্দ করে। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে আয়মান বলে ডাকে। মনের এক কোণায় ভেসে ওঠা আয়মানের বলে একটি কথা, আমার প্রিয় রং পার্পেল, কিন্তু তোমায় লাল শাড়িতে দেখে আজ থেকে আমার প্রিয় রং রেড। ধারা হেসে উত্তরে সেদিন বলেছিল, এ আবার হয় নাকি? আয়মান বলেছিল, আমার ভালোবাসায় সবই সম্ভব। আয়মানের প্রাণ খোলা হাসি সেদিন ধারাকে বিমোহিত করেছিল। আজও আয়মানের সে হাসির শব্দ ধারার কানে বাজছে। তবে আজ তাকে বিমোহিত করছে না। ধীরে ধীরে সব মিলিয়ে যাচ্ছে, শুধু হাসির শব্দ বাদে। ধারা মাটিতে লুটিয়ে পড়ে শেষবারের মতো বলে, আয়মান। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।